মেনশন করো এবং শেয়ার করো। আচ্ছা, তোমাদের জন্য একটা বিশেষ সুখবর হচ্ছে, আমাদের এই ক্লাসটা মেডিকেল অ্যাডমিশনের জন্য হলেও এই ইংলিশ ক্লাসটা কিন্তু আমরা সবাই করতে পারি। ঠিক আছে, যে কোনো প্রিপারেশনে আমাদের এই ইংলিশ, যেখানে ইংলিশ টপিক থেকে যেখানেই প্রশ্ন আসে সেখানেই কিন্তু পার্টস অফ স্পিচ আছেই। এমন কোনো অ্যাডমিশন নাই যেখানে পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন আসে নাই বা আসে না। তো এই জন্য এই সুবর্ণ সুযোগ তোমরা কেউই মিস করো না। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং শেয়ার করে দাও। তোমরা তোমাদের জুনিয়রকেও মেনশন করতে পারো, এবং যারা জুনিয়র আছে, শুধুমাত্র 2024-25 এর ব্যাচ না, যারা জুনিয়র আছে তারাও এই ক্লাসে অংশগ্রহণ করতে পারো। তারা আগামীর প্রস্তুতি আগেই সেরে নিতে পারো। তো তোমরা খুব তাড়াতাড়ি শেয়ার করে দাও, আমিও শেয়ার করে দিচ্ছি, এবং তোমরা আর কি জয়েন হয়ে যাও আমাদের সাথে। জান্নাতুল মাওয়া জিমুন, ওয়ালাইকুম আসসালাম, বগুড়া থেকে বলছে। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও এবং শেয়ার করে দাও যাতে তারাও ক্লাসে জয়েন হয়ে যায়। আমি আবারও বলছি, পার্টস অফ স্পিচ এমন একটা টপিক যেখান থেকে সব জায়গাতেই কোশ্চেন আসে, শুধু মেডিকেলে নয়, ডিইউ, তারপরে ডেন্টাল, সব জায়গাতেই পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন আসে। সো এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, এবং আজকে আমরা পার্টস অফ স্পিচের কয়েকটা ইম্পর্টেন্ট রুলস এবং কোশ্চেন সলভ করব। তো তোমরা যেখান থেকে আছো, তোমরা একটু তাড়াতাড়ি খুব শীঘ্রই জয়েন হয়ে যাও। আচ্ছা, অন্যরা যতক্ষণ জয়েন হচ্ছে ততক্ষণ আমরা একটা ইস্যু নিয়ে কথা বলি। আমি যত স্টুডেন্টকে পড়াইছি বা আমার যত স্টুডেন্ট আছে, সবাই কিন্তু একটা জিনিস নিয়ে ভয় করে, জানো, মেডিকেল অ্যাডমিশনে, সেটা হচ্ছে তাদের এই যে নেগেটিভ মার্কিং। মেডিকেল অ্যাডমিশনে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। প্রত্যেকটা কোশ্চেন তুমি যদি ভুল অ্যান্সার করো তার জন্য 0.25 মার্কস কাটা যাবে। তো এই যে নেগেটিভ মার্ক, 0.25 মার্ক, এই নেগেটিভ মার্কের জন্য কিন্তু সবাই ভয়ে থাকে। সবাই মনে করে যে কোনো একটা কোশ্চেনে যদি কনফিউশন থাকে, আমি দাগাবো কি দাগাবো না, দাগালে যদি ভুল হয়ে যায়, এই জিনিসটা নিয়ে সবাই কনফিউশনে থাকে, এবং তারা বেশিরভাগ কোশ্চেন ছেড়ে আসে বা রেখে আসে, এবং বাসায় এসে দেখে যে সে যেটা ভাবতেছিল সেটা মনে হয় ঠিকই ছিল। এই যে তাদের মধ্যে একটা ডিলেমা কাজ করে যে সে দাগাবে কি দাগাবে না। এই জিনিসটা নিয়ে আমরা শুরুতে একটু কথা বলবো, যতক্ষণ না বাকিরা জয়েন হয়ে যাচ্ছে। এর জন্য তোমরা, আবারও বলছি, শেয়ার করে দাও, বাকিরা জয়েন হোক, ততক্ষণ আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলি, ঠিক আছে? তো সাপোজ তোমরা এমন 10টা কোশ্চেন পাইছো যেটা হচ্ছে 50-50 তোমার জন্য, ঠিক আছে? 50-50 বলতে তুমি দুইটা অপশনের মধ্যে কনফিউশন আছে, এই কোশ্চেনটা অ্যান্সার কি হবে, তোমার কাছে মনে হচ্ছে এ হইতে পারে আবার বিও হইতে পারে, ঠিক আছে? এরকম তুমি কোশ্চেন পাইছো টোটাল 10টা। এরকম কিন্তু তোমরা প্রত্যেকটা এক্সামে কিন্তু পেয়ে থাকো। তো আমরা ধরে নিলাম তোমার কাছে 10টা কোশ্চেন এরকম আছে যেটা তোমার জন্য কনফিউশন, এবং তুমি 50-50-তে ডিলেমাতে ভুগতেছো যে তুমি কোনটা দাগাবা। এখন যেহেতু নেগেটিভ মার্ক আছে, তুমি এটাতে ভয় করে কি করলা, দাগাইলা না, কোনোটাই দাগাইলা না, তাহলে তোমার গেইন কত হলো, 0, এবং তোমার মার্কস কত কাটা গেল, 10। তোমার যদি 10টা কোশ্চেন এরকম 50-50 থাকে, 10টাই রেখে আসো, তাহলে কিন্তু তোমার কোনো নেগেটিভ মার্ক হচ্ছে না, তুমি কিন্তু এই ভয়েই তুমি কিন্তু রেখে আসছিলে, তাহলে তোমার নেগেটিভ মার্ক 0, এবং মানে তুমি কোনো মার্কসই পাও না এখান থেকে, এবং এই জন্য তোমার 10 মার্কই কাটা গেছে। এখন টোটাল 10টা কোশ্চেনের মধ্যে সাপোজ তুমি দাগাইছো কয়টা, 6টা, 10টায় দাগায় আসছো, এর মধ্যে 6টা তোমার ঠিক হয়েছে এবং 4টা ভুল হয়েছে, ঠিক আছে? তুমি লাকি ছিলে, 6টা ভুল হয়েছে। এরকম কিন্তু 50-50 দাগাইলে 6টা ভুল বা 5টা ভুল, 5টা সঠিক, 6টা ভুল, 4টা সঠিক, এরকম হবেই। তো আমি ধরে নিলাম প্রথম ক্ষেত্রে তোমার 6টা সঠিক হয়েছে এবং 4টা ভুল হয়েছে। যদি 6টা সঠিক হয় এবং 4টা ভুল হয়, তো এই 4টা ভুলের জন্য তোমার মার্কস কত কাটা যাবে, 4। এবং তোমার কিন্তু নেগেটিভ মার্ক ছিল, 4টা ভুল ছিল, নেগেটিভ মার্ক 4টার জন্য 1 মার্ক কাটা যাবে, তাহলে মার্ক কত কাটা যাবে, 1। তাহলে টোটাল মার্কস এখানে কাটা যাচ্ছে তোমার 5। আগেটাতে টোটাল মার্কস কাটা গেছিল 10, এটাতে মার্কস কাটা যাচ্ছে 5, ঠিক আছে? তাহলে তুমি 5 মার্ক গেইন করতেছো। এখন ধরে নিলাম তোমার ভাগ্য ভালো না, তুমি 4টা সঠিক করছো এবং 6টাই ভুল করছো। এখন 6টা যখন ভুল করবে, 6টা ভুলের জন্য তোমার মার্কস কত কাটা যাবে, 6, এবং নেগেটিভ মার্কস কাটা যাবে কত, 1.5। প্রত্যেকটার জন্য যদি 0.25 হয়, 6টার জন্য কাটা যায় 1.5। তাহলে এখানে তোমার টোটাল মার্কস কাটা যাচ্ছে 7.5। কিন্তু তোমার গেইন কত দেখো তো, তোমার গেইন এখান থেকে হচ্ছে 2.5 মার্কস।
2.5 মার্কসের জন্য কিন্তু 10টা মেডিকেল তুমি পিছিয়ে যাইতে পারো। এরকম হয়েছেই আমাদের মেডিকেলে, তোমার এরকম কোনো এত ডিফারেন্স তৈরি হয় না মার্কসের, ঠিক আছে? 2.5 মার্কসের জন্য 10টা মেডিকেল পিছিয়ে যাইতে পারো তুমি। এখন ধরে নাও তোমার ভাগ্য খুবই খারাপ, এবং 10টা তুমি দাগাইছো, 10টার মধ্যে 8টাই তুমি ভুল হয়েছে, ভুল অ্যান্সার করছো, এবং 2টা তুমি সঠিক অ্যান্সার করছো, ঠিক আছে? এই 8টা ভুলের জন্য তোমার মার্কস কাটা যাবে 8 প্লাস নেগেটিভ মার্কিং 2, তাহলে 10 মার্কসই কিন্তু তোমার কাটা যাইতেছে, ঠিক আছে? কিন্তু দেখো এখানে কিন্তু তুমি দাগাইছো, দাগায় তোমার 10 মার্কস কাটা যাইতেছিল, কিন্তু আগের বার তোমার কি হয়েছিল, তুমি কোনোটাই দাগাও নাই, কোনোটাই না দাগানোর কারণে তোমার 10 মার্কস কাটাইছে। দুইটা কিন্তু সেম সিনারিও। আমরা এটাতে কখন এসেছি, যখন তোমার ওর্স্ট একটা লাখ কাজ করছে, তোমার লাখ কাজ করে নাই, তখন তোমার 10টার মধ্যে 2টা তো হবে, 8টা ভুল হয়েছে, তারপরে কিন্তু আমাদের কোনো লস হচ্ছে না। কিন্তু সামহাও তুমি যদি এরপর 2টা ভুলের থেকে তুমি যদি মানে 2টা পারছো বা 2টা সঠিক হয়েছে, এর থেকে যদি একটাও বেশি হয়, তোমার যদি 3টা সঠিক হয়, 4টা সঠিক হয়, 5টা সঠিক হয়, যতগুলো সঠিক অ্যান্সার হবে তোমার মার্কস কিন্তু তত বাড়বে, এবং তোমার মেডিকেলের চান্স পাওয়ার হার যেটা বা হচ্ছে চান্স পাওয়ার তোমার যে একটা প্রবাবিলিটি থাকবে এটা তত বাড়বে। এবং তুমি যত এরকম এই মার্কসগুলো পাবে, তত তোমার উপরে মেডিকেলে চান্স পাওয়ার রেটও বা হচ্ছে প্রবাবিলিটিও বেড়ে যাবে। এই জন্য ভয় না করে তোমাকে অ্যান্সার করতে হবে, দাগাতে হবে। 50-50 যেগুলো তুমি রিস্ক নাও না কেন, তুমি এত ভয় থাকলে তো হবে না, তোমাকে রিস্কটা নিতে হবে এবং দাগাইতে হবে, ঠিক আছে? এরকম 50-50 যারা পরীক্ষায় দাগাইছো বা হচ্ছে প্র্যাকটিস করতেছো তাদের জন্য শুভকামনা, এবং যারা এরকম ভয়ে আসো বা পরীক্ষায় দেখতেছো যে 2টার মধ্যে ডিলেমা, সবগুলো রেখে আসতেছো, তাদের জন্য বলতেছি আজকে তোমাদের যে ফর্মুলাটা দেখালাম বা হচ্ছে ইকুয়েশনটা দেখালাম, সেটা থেকে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে তোমাদের জন্য এটা প্রয়োজন আসলে। এখন আসো তাহলে আমরা ক্লাসে ডিরেক্টলি চলে আসি। তো ক্লাসে আমরা জয়েন করার আগে বা ক্লাস শুরু করার আগে আমরা কয়েকটা রুলস নিয়ে কথা বলবো, যেগুলো রুলস আমরা অনেকবার দেখব। পার্টস অফ স্পিচে এটা অনেকবার ইউজ হয়, ঠিক আছে? এরকম কয়েকটা রুলস নিয়ে আমরা কথা বলি। তাহলে প্রথম রুলস যদি আমরা বলি, তাহলে এদিকে যদি আর্টিকেল প্লাস নাউন প্লাস প্রিপোজিশন, তাহলে এখানে আমাদের শুরুতে কি আছে, আর্টিকেল আছে, তারপরে প্রিপোজিশন আছে, মাঝখানের অর্থটা সবসময় কি হবে, নাউন হবে। এটা আমাদের 1 নম্বর গেল। আমি খুবই সিম্পল কয়েকটা রুলস নিয়ে ডিসকাশন করি। তারপর এখানে ধরো আর্টিকেল আছে, শেষে নাউন আছে, তাহলে মাঝখানে কি হবে, মাঝখানে তোমাদের অ্যাডজেক্টিভ হবে। এটাও খুবই সহজ একটা রুলস। এরপরে আমরা একটু কঠিনে চলে আসি, ঠিক আছে? পসেসিভের পরে সবসময় কি বসে, নাউন বসে। তো এই 3টা রুলস আমি এক পাশে রাখি, আরেক পাশে আরো 3টা রুলস আমি পড়াবো। তাহলে প্রথম 3টা রুলস কি আমাদের, আর্টিকেল এবং প্রিপোজিশন এর মাঝখানে আমাদের কি বসবে, নাউন বসবে। এরপরে আর্টিকেল এবং নাউন এর মাঝখানে কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে। আর দেন হচ্ছে পসেসিভ, এরপরে সবসময় কি বসবে, নাউন বসবে। আমরা তো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচই পড়তেছি, তো আমাদেরকে পার্টস অফ স্পিচগুলো আইডেন্টিফাই করতে হবে। এগুলো একটু সহজ রুলস ছিল। এরপর আমরা চলে আসি সহজ, তোমরা তো পার্টস অফ স্পিচ যেগুলো আছে খুব ছোটবেলা থেকে পড়তেছো, প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমরা পার্টস অফ স্পিচ পড়ি। তো এত সহজ জিনিসপত্র তো অ্যাডমিশনে আসবে না, আর আসলে ওগুলো তোমরা পারবা। তাহলে ভুল করবা কোনগুলো, একটু কঠিনগুলো। তো আমরা জানি যে একটাই পার্টস অফ স্পিচ অনেকগুলো পার্টস অফ স্পিচ হিসেবে ইউজ হইতে পারে, ঠিক আছে? আমি যদি বলি যে প্রিপোজিশন প্লাস নাউন, মনে করো একটা ওয়ার্ড তার উৎপত্তি কোথায়, প্রিপোজিশন হিসেবে। সে যদি নাউনের পূর্বে বসে, তুমি আইডেন্টিফাই করে ফেলছো যে এটা নাউন, নাউনের আগে যদি প্রিপোজিশন বসে, সে সবসময় প্রিপোজিশন হিসেবেই থাকবে। কিন্তু ধরো 2টা প্রিপোজিশন পাশাপাশি বসছে, মানে তুমি জানো এই শব্দটা প্রিপোজিশন, কিন্তু আমরা তো বললাম যে একটা পার্টস অফ স্পিচ অনেকগুলো পার্টস অফ স্পিচ হিসেবে ইউজ হইতে পারে। তাহলে 2টা পার্টস অফ স্পিচ যদি পাশাপাশি বসে, তাহলে প্রথম পার্টস অফ স্পিচটা বা প্রথম প্রিপোজিশনটা তোমার প্রিপোজিশনই থাকবে, কিন্তু পরের প্রিপোজিশন কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম, 2টা প্রিপোজিশন বা 2টি প্রিপোজিশন যদি পাশাপাশি বসে, তাহলে পরের যে প্রিপোজিশন তাহলে সেটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে।
আচ্ছা, এখন লাস্ট আরেকটা বলি, সেটা হচ্ছে প্রিপোজিশন যদি বাক্যের শেষে বসে, প্রিপোজিশন বাক্যের শেষে এবং এই প্রিপোজিশনের আগে অন্য কোনো প্রিপোজিশন নাই, তাহলে এই প্রিপোজিশনটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে এই তিনটা রুলস কি বললাম আবার বলি। তো আমাদের প্রিপোজিশনের ইউজ কি? প্রিপোজিশন হচ্ছে আমাদের নাউন বা প্রোনাউনকে ইন্ডিকেট করে বা ডিটারমাইন করে। এই জন্য নাউনের পূর্বে প্রিপোজিশন বসেছে এবং প্রিপোজিশন এর পরে নাউন, ঠিক আছে? যেখানে নাউন তার আগে প্রিপোজিশন বসবে। কিন্তু দুটি প্রিপোজিশন যদি পাশাপাশি বসে তাহলে পরের প্রিপোজিশন কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। তো পরের প্রিপোজিশন এখানে কি হয়েছে? নাউন হয়েছে। কিন্তু এরকম যদি হয় যে বাক্যের শেষে প্রিপোজিশন বসছে বা ওই প্রিপোজিশনের আগে কোনো কি নাই, আরেকটা প্রিপোজিশন নাই, এই প্রিপোজিশন এটা যদি বাক্যের শেষে হইতো এবং তার আগে আরেকটা প্রিপোজিশন আছে, তাহলে এটা কিন্তু নাউন হয়ে গেছিল। কিন্তু এই প্রিপোজিশনটা বাক্যের শেষে বসছে কিন্তু তার আগে কোনো প্রিপোজিশন নাই, তখন এটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। তো এই কয়টা রুলস তোমরা একটু খাতায় নোট করতে পারো। এই কয়টা রুলস আমাদের বারবার ইউজ হবে এখানে। আচ্ছা, এখন আমরা তাহলে ডিরেক্ট রুলসে বা প্র্যাকটিসে চলে আসি। এক নাম্বার রুলসটা আমরা অলরেডি পড়াই ফেলছি, বা রুলটা যেটা যে নিয়মটা ফলো করে এটার অ্যান্সার হবে সেটা আমরা অলরেডি পড়াইছি, ঠিক আছে? তাহলে তোমরা একটু অ্যান্সার করো তো, এটা কি হতে পারে? দেখো এটা কি বলছে? দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, মানে কি এটার বাংলা মিনিং হয়তো অনেকেই জানো না। এটাই হচ্ছে পৃথিবীর প্রচলিত নিয়ম, ঠিক আছে? তাহলে এখানে যে গো বলছে, এই গোটা কোন পার্টস অফ স্পিচ হবে? নাউন, অ্যাডভার্ব, কনজাংশন নাকি ভার্ব? এটা তোমরা একটু অ্যান্সার করো। আচ্ছা, জিতু আহমেদ, মেহেদি হাসান সাকিব সবাই নাউন বলছে, একজন বলছে কনজাংশন। না, এটা কনজাংশন হবে না, সবাই নাউন বলছে। তো যারা নাউন বলছে তাদের অ্যান্সারটা ঠিক। দেখো এখানে কি হয়েছে, এটা হচ্ছে আর্টিকেল। এটা কি? এটা হচ্ছে প্রিপোজিশন। তো আমরা কিন্তু প্রথমে লিখছিলাম যে আর্টিকেল এবং প্রিপোজিশন এর মাঝখানে কি বসে? এর মাঝখানে সবসময় নাউন বসে। তাহলে আমাদের ফার্স্ট যে অ্যান্সার সেটা হচ্ছে নাউন, ঠিক আছে? আচ্ছা, একজন কমেন্ট করছো ক্লাসের পিডিএফ কি পাবো? আচ্ছা, তোমাদের ক্লাসের পিডিএফ দিয়ে দেওয়া হবে। আপাতত তোমরা ক্লাসে মনোযোগ দাও, অ্যান্সারগুলো করো। তাহলে প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল আমাদের নাউন। এরপরে দেখো, হি গেভ মি আ বিউটিফুল রিং। এখানে তোমরা দুইটা আইডেন্টিফাই করবে, একটা হচ্ছে বিউটিফুল কি আর একটা হচ্ছে রিং কি। প্রথমে আইডেন্টিফাই করো রিংটা কি। এটা খুবই সহজ একটা কোশ্চেন, এটার অ্যান্সারও আমরা বা এটা যে রুল ফলো করা হয়েছে সেটাও আমরা অলরেডি পড়ে ফেলছি। তাহলে তোমরা অ্যান্সার করো এটা, রিংটা প্রথমে অ্যান্সার করো, রিং কি হবে, এরপর অ্যান্সার করবে যে বিউটিফুল কি হবে। আচ্ছা, রিং কমেন্ট করছে মেহেদি হাসান সাকিব, নাউন, গুড, কারেক্ট অ্যান্সার করছে। এরপর অ্যান্সার করো বিউটিফুল কি হবে? বিউটিফুল অ্যাডজেক্টিভ। আচ্ছা, এটা খুবই সহজ কোশ্চেন ছিল, ঠিক আছে? দেখো এটা কি ছিল, এখানে আর্টিকেল, তারপর হচ্ছে নাউন, তাহলে মাঝখানে যেটা হবে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন তোমাদের মনে হতে পারে যে এত সহজ সহজ জিনিস আমরা কেন পড়তেছি, ঠিক আছে? অনেকে আছে এই সহজ সহজ জিনিসগুলো পরীক্ষার হলে ভুল করে আসে। আর এই জিনিসগুলো আমি প্রথমে যে রুলস দিয়ে দেখাইছি, রুলস দিয়ে আমরা এখন পড়বো না। দেখো আমরা যদি একটু মিনিংটা বের করতে পারি, হি গেভ মি আ বিউটিফুল রিং, আমাকে কি দিছে? একটা রিং দিছে, বা হাতের যে আংটি আছে আংটি দিছে। হাতের আংটি সম্বন্ধে বর্ণনা করছে, আংটিটি কেমন ছিল? বিউটিফুল ছিল। তাহলে নাউন সম্বন্ধে যে ডিসক্রাইব করে বা মডিফাই করে তাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। তাহলে এটা কি? অ্যাডজেক্টিভ। এরপরে নেক্সট কোশ্চেনে আসো, আওয়ার ব্লেসিংস কামস ফ্রম অ্যাবভ। এখানে অ্যাবভটা কি? এখানে দেখো, এখানে হচ্ছে ফ্রম, এটাও কিন্তু প্রিপোজিশন, অ্যাবভ এটাও প্রিপোজিশন হিসেবে ইউজ হয়, ঠিক আছে? তাদের বেস যে অর্থটা তারা কিন্তু প্রিপোজিশন,
ফ্রম এবং অ্যাবভ, বাট এইখানে অ্যাবভটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে, এটাই হচ্ছে আইডেন্টিফিকেশন অর ইউজ অফ ওয়ার্ড অ্যাজ আ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। তাহলে এই অ্যাবভটা অনেকগুলো পার্টস অফ স্পিচ হিসেবে ইউজ হইতে পারে। তাহলে এই অ্যাবভটা এখানে কি হিসেবে ইউজ হয়েছে বলো? তুহিন সিদ্দিকুর রহমান, সিদ্দিকুর রহমান, আচ্ছা আমি এ হচ্ছে আমারই জুনিয়র আর কি। আমি যে বাসায় থেকে কোচিং করছিলাম মেডিকেল অ্যাডমিশনের জন্য রাজশাহীতে, সেই বাসারই জুনিয়র হচ্ছে সিদ্দিকুর রহমান, সে আমার সাথে পাশের রুমে ছিল। সিদ্দিকুর রহমান কারেক্ট অ্যান্সার করছে, সেটা হচ্ছে নাউন। আচ্ছা দেখো, আমরা এই রুলসটা আগে পড়ছি, প্রিপোজিশন প্লাস প্রিপোজিশন, দুইটা প্রিপোজিশন যদি পাশাপাশি বসে তাহলে প্রথমটা প্রিপোজিশন হিসেবেই থাকবে, কিন্তু পরের প্রিপোজিশনটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইখানে দেখো ফ্রম অ্যাবভ দুইটা প্রিপোজিশন পাশাপাশি বসছে, কিন্তু পরের যে প্রিপোজিশন অ্যাবভ সে কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। আচ্ছা, এই অ্যাবভটা কিন্তু এই যে এক সময় সে কি হিসেবে বসলো? সে নাউন হিসেবে বসলো, সে কিন্তু প্রিপোজিশন হিসেবে ইউজ হইতে পারে, সে এমনকি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হইতে পারে। তো অ্যাডভার্বের যে ইউজটা সেটা আমরা পরে দেখবো, কিছুক্ষণ পরে দেখবো। তো আমরা আপাতত নেক্সট কোশ্চেনে আমরা আগাই। আচ্ছা, এখানে একটা গ্যাপ হবে আর কি। তো ড্যাশ ইজ নট অনলি থিং দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সি, এটার অ্যান্সার করো, 4 নম্বরের অ্যান্সার। তো 4 নম্বরের অ্যান্সার করো, 4 নম্বর কি হবে? 4 ডি সিনারি একজন বলছে। ফাহিম মুনতাসির সৈকত, ফাহিম মুনতাসির অনেকবার কমেন্ট করতেছে, সে আমার ক্লাসমেট। আচ্ছা, তো 4-এর অ্যান্সার হচ্ছে সিনারি। তুহিন সে আবার কারেক্ট অ্যান্সার করছে। তো এখানে সিনারি কেন, বাকিগুলো কেন হইলো না? আচ্ছা দেখো, আমরা হচ্ছে নাউন সংখ্যার ভিত্তিতে নাউন দুই প্রকার আমরা জানি, একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আচ্ছা, আনকাউন্টেবল নাউন যেগুলোকে আমরা গণনা করতে পারি না, খুবই সিম্পল। এখন কাউন্টেবল নাউনের পূর্বে কি বসে? আর্টিকেল বসে এবং সংখ্যাবাচক যে শব্দগুলো আছে এই সংখ্যাবাচক শব্দগুলো বসে। কেননা কাউন্টেবল নাউনকে আমরা কাউন্ট করতে পারতেছি, গণনা করতে পারতেছি, এই জন্য তার পূর্বে আর্টিকেল বসে এবং সংখ্যাবাচক শব্দগুলো বসে। কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন এর পূর্বে কিন্তু কোনো সংখ্যাবাচক শব্দ বসে না, এবং এটা হচ্ছে সিঙ্গুলার রূপে থাকে, এবং এটা যে ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হয়। ঠিক আছে, তাহলে এখানে সিঙ্গুলার কোনটা দেখি? সিনারিজ আগে বাদ প্লুরাল, সিনারিজ আগে বাদ এ, এখানে কিন্তু আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়েছে, এ আগে তাহলে বাদ, কারণ আর্টিকেল শুধু কাউন্টেবল নাউনের পূর্বে বসে। ঠিক আছে, আর্টিকেল কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে না, তাহলে এটা কি হবে? সিনারি হবে। এইখান থেকে আমরা নতুন একটা জিনিস শিখি, এটা তো খুবই সহজ ছিল, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন এর পূর্বে কোনো সংখ্যাবাচক শব্দ আর্টিকেল বসে না এবং এগুলোর প্লুরালও হয় না, তাহলে কি হবে? সিনারি হবে। কিন্তু আমরা কিন্তু একটা আনকাউন্টেবল নাউনকেই কি করতে পারি? কাউন্টেবল করতে পারি। তো তোমাকে কোশ্চেনে দিতেই পারে যে নিচের কোনটিতে একটা আনকাউন্টেবল নাউন কাউন্টেবল নাউন হিসেবে ইউজ হয়েছে। ঠিক আছে, আমরা যদি বলি ওয়াটার, এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, কারণ এটাকে আমরা কাউন্ট করতে পারতেছি না, আমাদের কি করতে হয়? মেজার করতে হয় বা মাপ করতে হয়। কিন্তু আমি যদি বলি এ বটল অফ ওয়াটার, তাহলে কি হলো? 1 বোতল পানি। তাহলে এখন আমরা এটাকে কি করতে পারতেছি? গণনা করতে পারতেছি। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু একটা আনকাউন্টেবল নাউনকেও কাউন্টেবল নাউন হিসেবে ইউজ করতে পারি। এটা আমাদের জয়কলি বইতে খুব ভালোভাবে দেওয়া আছে, সবাই একটু দেখে নেবা। আমি জিনিসটা বুঝাই দিলাম, এখন একটু দেখবা। আচ্ছা, এরপর আসো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, এখানে কোনটা কারেক্ট সেন্টেন্স? এটা একটু অ্যান্সার করো।
6 নম্বরে একটু অ্যান্সার করো, এখানে কারেক্ট অ্যান্সার বা কারেক্ট সেন্টেন্স কোনটা, তার মানে তোমাকে ভুলগুলো বের করতে হবে, ঠিক আছে? ভুলগুলো যদি তুমি বের করতে পারো তাহলে হবে। আচ্ছা, ইমু অ্যান্সার করছে 6 ডি। আর কেউ? আই ডু নট নিড ফার্নিচার। তুহিন অ্যান্সার করছে এ, আই ডু নট নিড সাম ফার্নিচার। আচ্ছা, আলভিন সেও অ্যান্সার করছে 6 ডি। আব্দুল কুদ্দুস সেও অ্যান্সার করছে 6 ডি। আচ্ছা, আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে 6 ডি। তাহলে যারা ডি অ্যান্সার করছো তাদেরটা রাইট। আচ্ছা দেখো, ফার্নিচার, ফার্নিচারও কিন্তু আমাদের একটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? তো আমরা একটু আগেই বললাম যে আনকাউন্টেবল নাউনের আগে কিন্তু কোনো আর্টিকেল বসে না এবং কোনো সংখ্যাবাচক শব্দও বসে না। বা এগুলো দেখো তো, এই যে সাম, কিছু, আফিউ, আফিউ, এগুলোতে কি বসছে? সংখ্যাবাচক শব্দ বসছে, ঠিক আছে? সংখ্যাবাচক শব্দ যেখানে বসবে সেটাই ক্রস। তাহলে আমরা পড়লাম যে আনকাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু কোনো সংখ্যাবাচক শব্দ বসে না। তাহলে যেখানে সংখ্যাবাচক শব্দ বসে সেখানে ভুল, কিন্তু এইখানে দেখো এখানে কিন্তু কোনো সংখ্যাবাচক শব্দ বসে নাই। যেহেতু কোনো সংখ্যাবাচক শব্দ বসে নাই, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার 6 ডি। উই ওয়ার্ক এভরিডে এক্সেপ্ট ফ্রাইডে। এখানে এক্সেপ্ট এটা কোন পার্টস অফ স্পিচ? এটাও অলরেডি আমাদের পড়ানো হয়েছে। আচ্ছা, আগেরটারও 6 নম্বর দেওয়া ছিল, এটাও 6 নম্বর দেওয়া, আগেরটা হয়তো 5 নম্বর হইতো, ঠিক আছে? তো এই এখন 6 নম্বর যেটা দেওয়া আছে এটার অ্যান্সার করো তোমরা। আচ্ছা, এটা আলভিন 7 ডি বলছে, এটা 7 না, এটা হচ্ছে 6 নম্বর কোশ্চেন, আগেরটা 5 ছিল। আচ্ছা, 6 কেউ বলতেছে হচ্ছে অ্যাডজেক্টিভ, আবার কেউ বলে প্রিপোজিশন। তাহলে আমাদের দুইটা জিনিস নিয়ে কনফিউশন, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে প্রিপোজিশন। আচ্ছা, প্রথমে আমরা আইডেন্টিফাই করি যে ফ্রাইডে এই শব্দটা কি, ঠিক আছে? ফ্রাইডে কি? ফ্রাইডে হচ্ছে আমাদের একটা নাউন, একটা বারের নাম, সেটা হচ্ছে নাউন ফ্রাইডে। আচ্ছা, নাউনের পূর্বে নাউনকে ডিটারমাইন করে কে? নাউনকে ডিটারমাইন করে প্রিপোজিশন। এখন তোমরা ভাবতে পারো যে নাউনের পূর্বে তো সবসময় অ্যাডজেক্টিভ বসে, কিন্তু অ্যাডজেক্টিভ কখন বসে? যখন সে নাউনকে কোয়ালিফাই করছে, নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা এগুলো বোঝাচ্ছে, তখন সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। কিন্তু এখানে কি বোঝাচ্ছে? যে ফ্রাইডে বাদ দিয়ে বাকি দিনগুলোতে কাজ করে। এখানে কি ফ্রাইডে সম্বন্ধে কিছু, ফ্রাইডের দোষ, গুণ, অবস্থা, পরিমাপ কিছু বলছে? কিছুই বলে নাই। তাহলে এটা কি হবে? এটা হবে প্রিপোজিশন। যারা অ্যাডজেক্টিভ বলতেছে তারা একটু ভুল, ঠিক আছে? এটা হবে প্রিপোজিশন। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেনে আসো। ফায়ার বার্নস। এখানে এই যে বার্নস বা বার্ন শব্দটা আছে, এটা একটা ভার্ব, কিন্তু কথা হচ্ছে কোন ভার্ব? আমাদের অপশন আছে কজেটিভ, কোপুলেটিভ, ইনট্রানজিটিভ নাকি ট্রানজিটিভ। 7 নম্বরটা একটু অ্যান্সার করো, এটা কোন ভার্ব হবে? 7-এর সি, একজন অ্যান্সার করছে ইনট্রানজিটিভ, ইমো অ্যান্সার করছে ইনট্রানজিটিভ। আচ্ছা দেখো, আমরা শুধুমাত্র যে এই ভার্বটার এক্সাম্পল দিয়ে কোশ্চেন আসবে এমন কোনো কথা না। তো বাকি ভার্বগুলো বা ক্লাসিফিকেশন যেগুলো আছে সেটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে, সেম টু সেম। যে নাউনের যে ক্লাসিফিকেশনগুলো আছে, তারপরে প্রোনাউনের ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু তোমাকে পড়তে হবে। তো আমরা আপাতত আসি যে ভার্ব সম্বন্ধে যেহেতু বলছে, ভার্বের একটু ক্লাসিফিকেশন দেখে আসি। তো ভার্ব প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব কোনটা? যেখানে হচ্ছে তোমার টেন্স, পার্টস অফ স্পিচ এই অনুসারে তোমার ভার্বটা চেঞ্জ হয়। যদি আমরা একটা শব্দ লিখি, হি স্পিক্স, ঠিক আছে? হি স্পিক্স, এখন এই স্পিক্সটা একটুতেই চেঞ্জ হয়ে যাবে। এটা কি বোঝাচ্ছে? প্রেজেন্টে বোঝাচ্ছে। যদি আমরা এটাকে পাস্ট করি তাহলে কি হবে? হি স্পোক, ঠিক আছে? তাহলে দেখো এই ভার্বটা কিন্তু চেঞ্জ হচ্ছে, যেটা চেঞ্জ হচ্ছে সেটা কি? ফাইনাইট ভার্ব। কিন্তু আমরা যদি নন ফাইনাইটে আসি তাহলে তোমার টেন্স, পার্টস অফ স্পিচ বা সাবজেক্ট অনুযায়ী কোনো কিছু অনুযায়ী চেঞ্জ হবে না, যেভাবে বসছে সেভাবেই সে থাকবে। যেরকম হি ওয়ান্টস টু প্লে, তো এখানে যদি হি না বসায় তুমি দে দাও,
তারপর এটা কি থাকবে, টু প্লেই থাকবে। তুমি যেটাকে যে পাস্ট করো ওয়ান্টেড, তারপরও সেম থাকবে। তো এটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। এরপরে চলে আসো, নন ফাইনাইট ভার্ব কিন্তু 3 প্রকার। আমি এটা না লিখে আমি একটু মুখে মুখে তোমাদেরকে বলে দিই, সেটা কি নন ফাইনাইট ভার্ব 3 প্রকার। একটা হচ্ছে জিরান্ড, তারপর পার্টিসিপল, দেন ইনফিনিটিভ। জিরান্ডটা কি, জিরান্ডটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে সে একই সাথে নাউন এবং ভার্বের মতন কাজ করবে, ঠিক আছে, নাউনের মতন কাজ করবে সে। যেরকম সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, এখানে সুইমিং যেটা আছে সুইমিংটা কি হিসেবে কাজ করবে, নাউন হিসেবে বসতে পারবে বা নাউন হিসেবে ব্যবহৃত হইতে পারে, ঠিক আছে। তো এই সুইমিংটা হচ্ছে জিরান্ড। এরপর আসে পার্টিসিপল, যেটাতে কি হয়, যে ভার্বটা তোমার অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হইতে পারে। যেরকম পার্টিসিপল 3 প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, দেন পাস্ট পার্টিসিপল, দেন হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল কোনটা, ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে সে অ্যাডজেক্টিভের মতন কাজ করবে। যদি আমি বলি যে আই স এ ফ্লাইং বার্ড, আই স এ ফ্লাইং বার্ড, দেখো এইখানে যে ফ্লাইং শব্দটা আছে এটা কি, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। তাহলে আই স এ ফ্লাইং বার্ড এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলটা কি, পাস্ট পার্টিসিপলটা হচ্ছে ভার্বের 3, মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেরকম ব্রোকেন, আমি পুরা সেন্টেন্সটা না লিখে আমি শুধু ওয়ার্ডটা লিখি, ব্রোকেন কম্পিউটার, আই হ্যাভ আ ব্রোকেন কম্পিউটার। এই যে দেখো, এই যে ব্রোকেন শব্দটা যেটা আছে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তারপর পারফেক্ট পার্টিসিপল কোনটা, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো হ্যাভিং প্লাস V3 যদি হয়, হ্যাভিং প্লাস V3, তার মানে কি, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক আই ওয়েন্ট টু প্লে, ঠিক আছে। তো হ্যাভিং প্লাস V3 যদি হয় তাহলে ওটা কি হবে, তাহলে ওইটা হবে হচ্ছে আমাদের ভার্বের, আমাদের হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো পার্টিসিপল গুলো গেল। এরপর আসো ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে তোমার বেয়ার ইনফিনিটিভ, আর একটা হচ্ছে যেখানে টু ইউজ হয় না, ঠিক আছে। আমরা জানি ইনফিনিটিভে নর্মালি টু ইউজ হয়, যেরকম হি ওয়ান্টস টু রিড। তাহলে বেয়ার ইনফিনিটিভ কোনটা, বেয়ার ইনফিনিটিভ যেখানে আর কি আমাদের টু ইউজ হয় না। আমি যদি বলি লেট হিম গো, লেট হিম গো, দেখো এই গোটা কোনোভাবেই কিন্তু চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। তো চেঞ্জ না হলে আমরা কি জানি, নন ফাইনাইট। নন ফাইনাইটের মধ্যে কোনটা, জিরান্ডে তো হচ্ছে না, পার্টিসিপলও হচ্ছে না, তাহলে কি হবে, এটা হচ্ছে ইনফিনিটিভ। কোন ইনফিনিটিভ, যেখানে টু ইউজ না হয় সেখানে হবে বেয়ার ইনফিনিটিভ। এরপরে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বের যে ক্লাসিফিকেশন এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব প্রিন্সিপাল এবং অক্সিলারি 2 প্রকার। অক্সিলারি তোমরা জানো, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব সবগুলো আছে। তো প্রিন্সিপাল ভার্ব আবার 2 প্রকার, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। এখন আমাদের ট্রানজিটিভ শব্দটা বা ট্রানজিটিভ জিনিসটা চলে আসলো। ট্রানজিটিভ যেটা কি, ট্রানজিটিভ হচ্ছে যে ভার্বের অবজেক্ট আছে, ঠিক আছে, যে ভার্বের অবজেক্ট আছে সেটা হচ্ছে ট্রানজিটিভ, যে ভার্বের অবজেক্ট নাই সেটা হচ্ছে ইনট্রানজিটিভ। একজন তুহিন কমেন্ট করছো যে প্যাসিভ করা না গেলে সেটা ইনট্রানজিটিভ, ঠিক আছে, এটাও ঠিক আছে, কিন্তু তুমি খুব সহজেই বের করে ফেলতে পারো ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ শুধুমাত্র অবজেক্ট বের করে। আচ্ছা, অবজেক্ট আমরা কেমনে পাবো, একটা বাক্যকে যদি আমরা কি এবং কাকে দ্বারা কোশ্চেন করি তাহলে কিন্তু আমরা অবজেক্ট পেয়ে যাব, ঠিক আছে। কি দ্বারা যদি অ্যান্সার পাই তাহলে আমরা কি পাবো, বস্তুবাচক অবজেক্ট পাবো, ঠিক আছে। আর কাকে দ্বারা অ্যান্সার করলে ব্যক্তিবাচক অবজেক্ট পাবো। তাহলে যে সেন্টেন্সে বা যে ভার্বের তোমার যে ভার্বে তোমার অবজেক্ট থাকবে সেটাই কি হবে, ট্রানজিটিভ, আর যেটা অবজেক্ট থাকবে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ। তাহলে দেখো, ফায়ার বার্নস, আগুন পুড়িয়ে ফেলে, কি পুড়াই, কোন অ্যান্সার আছে এখানে, কিছু নাই। এখানে ফায়ার বার্নস এর পরে একটা ইনকমপ্লিট মানে অবজেক্ট নাই, তাহলে এই বার্নস যেটা সেটা হচ্ছে কি হবে, আমাদের ইনট্রানজিটিভ হবে, ঠিক আছে, ইনট্রানজিটিভ। এরপরে আসো নেক্সট কোশ্চেন, হুইচ সেন্টেন্স ইউজেস ইনকোয়াটিভ ভার্ব। আচ্ছা দেখো, এটা হচ্ছে 22-23 কিন্তু আসছিল, ঠিক আছে, মানে আমি আমার অ্যাডমিশন এই কোশ্চেনটা আমি পাইছি এবং আমার কিন্তু এই কোশ্চেনটা ঠিক হয়েছিল। তো তোমরা এটা একটু অ্যান্সার করো তো দেখি। এটা নিয়ে এর আগে ডিসকাশন করিনি, কারণ হচ্ছে ঠিক একটু পরে এই কোশ্চেনটা আসতেছিল, এই জন্য এই ভাবটা নিয়ে আমরা এখনো ডিসকাশন করিনি। তাহলে এটার অ্যান্সার বলো কি হবে 8-এর।
সবাই একটু আটের অ্যান্সারটা করো। আটের বি একজন ইমু, ইমু বেশিরভাগই কারেক্ট অ্যান্সার করছে, তার প্রিপারেশন তার মানে ভালোই চলছে। তো আটের বি অ্যান্সার করছে একজন, ইট ইজ গ্রোয়িং ডার্ক। আর কেউ কিছু অ্যান্সার করতে চাও? আচ্ছা, তো আমাদের আটেরটা আমরা একটু পড়ি, দেখি এই ভার্বটা দ্বারা কি বোঝাইছে, ইনকোয়াটিভ ভার্ব। তো এই ভার্বটা দ্বারা আমরা জাস্ট একটা শব্দ মনে রাখবো, যে কোনো প্রসেস যদি বোঝায়, যে প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হচ্ছে এমন যদি কিছু বোঝায়, প্রসেসিং হচ্ছে এমন যদি কিছু বোঝায়, তাহলে সেটা কি হবে? ইনকোয়াটিভ ভার্ব হবে। ঠিক আছে, তো যেখানে প্রসেস বোঝাবে সেটাই হচ্ছে ইনকোয়াটিভ ভার্ব। তো প্রসেস দেখো কোথায় বোঝাচ্ছে, ইট ইজ গ্রোয়িং ডার্ক, মানে এটা ডার্ক হচ্ছে। ঠিক আছে, একটা প্রসেসের মধ্যে আছে। তারপর এর যদি আমি আরো এক্সাম্পল দেই, হি ইজ গেটিং টলার, হি ইজ গেটিং টলার, সে কিন্তু টল হয়ে যায় নাই, সে একটা প্রসেসের মধ্যে আছে। তাহলে এখানে যে গেটিং যেটা আছে এটাও হবে ইনকোয়াটিভ ভার্ব। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ইনকোয়াটিভ ভার্বটা কি। ইনকোয়াটিভ ভার্বের জন্য শুধুমাত্র আমরা একটা শব্দ মনে রাখবো, সেটা কি, কোনো যদি প্রসেস বোঝায়, যেখানে প্রসেস বোঝাবে সেটাই হচ্ছে ইনকোয়াটিভ ভার্ব। আচ্ছা, ফাদার লাভস মি, এখানে লাভস এটা কি বলো? 9 নাম্বারটা একটু অ্যান্সার করো। ফাদার লাভস মি, এটা কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি, মানে এই রুলটা যেটা আছে বা এই নিয়মটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি, এর আগে কিন্তু এক্সাম্পলে ছিল। ঠিক আছে, আচ্ছা সানজিদা নিশি কমেন্ট করছে, আমি কিছু বুঝতেছি না। আচ্ছা, সে হচ্ছে অলরেডি ডিএমসিতে পড়ে, পার্ট নেওয়ার জন্য একটু আসছে আর কি। তো দেখো, ফাদার লাভস মি, এখানে লাভসটা কি একটু তোমরা কমেন্ট করো। নয় নম্বর ইমু আবার অ্যান্সার করছে ডি, পারভেজ সেও অ্যান্সার করছে ডি। ঠিক আছে, তো আমাদের কারেক্ট হচ্ছে ডি। আচ্ছা, এটা দেখো তো, এটা হচ্ছে লাভস, এর কি আছে, একটা অবজেক্ট আছে, ব্যক্তিবাচক একটা অবজেক্ট আছে। আমরা বললাম যে ভার্বের অবজেক্ট থাকবে সেটাই হচ্ছে আমাদের ট্রানজিটিভ, আর যার অবজেক্ট থাকবে না সে হচ্ছে ইনট্রানজিটিভ। তাহলে অবজেক্ট আছে কি না এটা কেমন আমরা বুঝবো, কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। কি দ্বারা যদি অ্যান্সার পাই তাহলে ওটা হচ্ছে বস্তুবাচক, এবং কাকে দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাইলে ওটা হচ্ছে ব্যক্তিবাচক। তাহলে এটা কি হবে, কি দ্বারা আমরা কোশ্চেন করতে পার, কাকে দ্বারা কোশ্চেন করে আমরা অ্যান্সার পাইতেছি। ঠিক আছে, বাবা কাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, তাহলে ওটা কি হবে, ট্রানজিটিভ ভার্ব। এরপরে আসো, হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ইউজড অ্যাজ মডাল অ্যাজ ওয়েল অ্যাজ মেন ভার্ব। আচ্ছা, তো নিচের কোনটা মডাল এবং হচ্ছে মেন ভার্ব দুইটা হিসেবে ইউজ হইতে পারে? 10 নম্বরটা, এটা কিন্তু আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এটা নিয়ে আমি একটু কথা বলবো। তো তার আগে তোমরা একটু অ্যান্সার করে দাও কুইক। দশের বি অ্যান্সার করছে রাকিব। আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে 10-এর বি নিড। ঠিক আছে রাকিব, তুমি কারেক্ট অ্যান্সার করছো। দেখো, এটা নিয়ে আমরা একটু ডিসকাশন করি, হালকা দুই একটা আমি কথা বলবো। ঠিক আছে, আচ্ছা আমরা জানি নিড হচ্ছে মেন ভার্ব এবং মডাল অক্সিলারি ভার্ব দুইটা হিসেবে ইউজ হইতে পারে। আচ্ছা, আমি একটা বাক্য লিখি, হি নিডস মি। ঠিক আছে, দেখো এখানে নিড ছাড়া কিন্তু অন্য কোনো ভার্ব নাই। তো একটা কলেজে যখন প্রিন্সিপাল থাকে না, ভাইস প্রিন্সিপালই কিন্তু প্রিন্সিপালের কাজ করে। ঠিক আছে, সেই এখন নেতা। তো দেখো এখানে কিন্তু কোনো আর মেন ভার্ব নাই। যখন কোনো মেন ভার্ব থাকবে না তখন এই নিড যেটা হবে, নিডটা কি হয়ে যাবে, মেন ভার্বের কাজ করবে। সে মডাল অক্সিলারি ভার্বের কাজ করে থাকলেও এখানে মেন ভার্বের কাজ করবে, কারণ এখানে কোনো আর মেন ভার্ব নাই। আরেকটা জিনিস আমরা জানি যে
কখনোই মডেল অক্সিলারি ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় না। এই রুলসটা থার্ড পারসন যে সিঙ্গুলার নাম্বার হইলে শুধুমাত্র প্রিন্সিপাল বা মেন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু নিডস হয়েছে, নিড থেকে নিডস হয়েছে, তাহলে এটা মেন ভার্বের মতন কাজ করছে, ঠিক আছে? বা আমরা যদি একটু বাংলা করি যে সে তার আমাকে প্রয়োজন, তাও এটা হয়ে যায়, এটা হচ্ছে মেন ভার্বের মতন কাজ করে। তাহলে এস বা ইএস যখনই যুক্ত হবে তখন ওটা মেন ভার্বের মতন কাজ করবে। তাহলে এটা নিড এখানে মেন ভার্বের মতন কাজ করছে। আর আরেকটা সেন্টেন্স যদি লিখি, হি নিড টু গো দেয়ার। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা ভার্ব আছে, নিড ছাড়াও গো কিন্তু আরেকটা ভার্ব আছে। তাহলে এখানে নিড যেটা আছে, নিডটা কি হবে আমাকে একটু বলো। নিডটা এখানে কি প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব হবে নাকি মডেল ভার্ব হিসেবে ইউজ হবে? এখানে কি হবে এখানে তোমরা একটু কমেন্ট করো তো, এইখানে নিডটা কোন ভার্ব হিসেবে ইউজ হবে? স্বর্ণা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শিয়াব ভাই সে কমেন্ট করছে, থ্যাঙ্কস স্যার। আচ্ছা, রাকিব সে বলছে যে এখানে মডেল, ঠিক আছে? তার মানে তোমার কনসেপ্টটা এখনো ক্লিয়ার হয়নি, আমি একটু ক্লিয়ার করে দিই। আমি বললাম যে যেখানে তোমার আরেকটা প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব থাকবে না, ঠিক আছে, সেইখানে নিডটা কি হয়ে যাবে, মেন ভার্বের মতন কাজ করবে। এখন দেখো তো এখানে আরেকটা কি ভার্ব আছে, টু গো আছে, টু গো আছে, এটা কি নন ফাইনাইট ভার্ব, এবং এখানে নিড, নিড মানে কি প্রয়োজন। আবার দেখো প্রয়োজন অর্থ প্রকাশ করছে, ঠিক আছে? আবার আরেকটা শর্টকাট টেকনিক দ্বারা আমরা মনে রাখতে পারি, যেখানে নিড তার অর্থ প্রকাশ করবে, প্রয়োজন অর্থ প্রকাশ করবে, সেখানে কিন্তু এটা কি হবে, মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ হবে। তাহলে হ্যাঁ, এই যে আলভিন সে কমেন্ট করছে টু গো, এটা হচ্ছে ইনফিনিটিভ। আর নিডটা কি, নিডটা হচ্ছে আমাদের মেন ভার্ব। যেখানেই নিড তার অর্থ প্রকাশ করবে, ঠিক আছে, তার সেখানে যাওয়ার প্রয়োজন। তো এখানে কি নিডটা তার অর্থ প্রকাশ করছে, সেখানে যেখানে নিড অর্থ প্রকাশ করবে সেখানে সে প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব হিসেবে কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে নিড যে প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব হিসেবে কাজ করছে, এটার আমরা দুইটা পাইলাম। একটা হচ্ছে অন্য কোনো ভার্ব থাকবে না বা অন্য কোনো মেন ভার্ব থাকবে না, আরেকটা সে তার অর্থ প্রকাশ করবে। যখনই অর্থ প্রকাশ করবে সেখানে এই নিডটা কি মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের মতন কাজ করবে। তাহলে তোমার মডেল হিসেবে কখন কাজ করবে? মডেল হিসেবে দুই রকম ভাবে কাজ করবে, যখন নিডের সাথে তুমি নট পাবা অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিড যখন প্রথমে বসবে। আচ্ছা দেখো তো, নিড উই গো দেয়ার। আচ্ছা, এই নিডটা এখানে বড় হাতের হবে আসলে। এখানে কিন্তু আমাদের কি সেখানে যাওয়ার প্রয়োজন? একটু তোমার এখন চলে আসলো না যে, একটু কনফিউশন চলে আসলো না যে এখানে তো প্রয়োজন অর্থ প্রকাশ করছে, আপনি তো বললেন ভাই যেখানে অর্থ প্রকাশ করে সেখানে নিডটা মেন ভার্ব হয়ে যাবে, কিন্তু এখানে নিডটা অর্থ প্রকাশ করা সত্ত্বেও এটা দ্বারা কোশ্চেন করা হয়েছে, এই জন্য এই নিডটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। কারণ মডেলের সাথে তুমি কি করতে পারো, মডেল দ্বারা তুমি কোশ্চেন করতে পারো এবং মডেলের সাথে তুমি নট বসাতে পারো, ঠিক আছে? কিন্তু অন্য কোনো মেন ভার্বের দিয়ে কিন্তু তুমি কখনো কোশ্চেন করতে পারো না। তো নিড দ্বারা এখানে প্রশ্ন করা হয়েছে। তাহলে আমি আবার বলি, মডেল দ্বারাই বা মডেল অক্সিলারি ভার্ব দ্বারাই তুমি কিন্তু প্রশ্ন করতে পারো, মেন ভার্ব দ্বারা প্রশ্ন করতে পারবা না। যেহেতু তুমি মেন ভার্ব দ্বারা প্রশ্ন করতে পারবা না, এই জন্য নিডটা কি হবে, মডেল অক্সিলারি ভার্ব হবে। নিডটা কিন্তু এখানে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব না। আচ্ছা, তাহলে আরেকটা এক্সাম্পলে আসি। আই নিড নট গো দেয়ার। এখানে নিডটা কি দেখো, এখানে নিডটা কি মেন ভার্ব হবে নাকি হচ্ছে মডেল ভার্ব হিসেবে ইউজ হবে? আচ্ছা, এখানে দেখো তো নিডের সাথে কি বসছে, নট বসছে। তো নট কার পরে বসে? অবভিয়াসলি অক্সিলারি ভার্বের পরে নট বসে, প্রিন্সিপাল ভার্বের পরে কিন্তু নট বসে না, ঠিক আছে? তো মডেল অক্সিলারি ভার্ব, তারপরে কি বসে, নট বসছে, আর মেন ভার্ব কি, গো। তাহলে এখানে নিডটা কি মডেল অক্সিলারি ভার্ব। আলভিন সে কমেন্ট করছে মডেল অক্সিলারি ভার্ব, রাইট। আচ্ছা, তাহলে আমি সবগুলা রুলস আরেকবার একটু বলে দিই, ঠিক আছে? নিডটা কখন মেন ভার্ব হিসেবে ইউজ হবে? নিডটা যখন তোমার একটা বাক্যে অন্য কোনো ভার্ব নাই,
সেই প্রিন্সিপাল ভার্বের মতন কাজ করবে, তখন নিডটা মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হয়ে যাবে। আরেকটা জায়গায় আরেকটা ভাবে আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে নিডটা তার অর্থ প্রকাশ করবে, যেখানে অর্থ প্রকাশ করবে সেখানে নিডটা মেন ভার্ব হবে। কিন্তু এটারই কিন্তু আমরা এক্সেপশনাল দেখে নিলাম, সেটা কি নিড দ্বারা যখন প্রশ্ন করা হবে, কারণ কোনো মডাল অক্সিলারি ভার্ব ছাড়া মেন ভার্ব দিয়ে কিন্তু প্রশ্ন করা হয় না বা কোশ্চেন করা হয় না। তো নিড যখন বাক্যের প্রথমে বসে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ফর্ম করবে, যখন প্রশ্ন করা বোঝাবে, তখন নিড কি হবে, নিডটা হয়ে যাবে মডাল অক্সিলারি ভার্ব। সেটা হচ্ছে প্রয়োজন অর্থ প্রকাশ করা সত্ত্বেও সে কিন্তু মডাল অক্সিলারি ভার্ব হয়েছে। আরেকটা কি, সেটা হচ্ছে তোমার নিডের পরে যখন নট বসবে, তো নিডের পরে যখন নট বসবে তখন ওটা কি হবে, মডাল অক্সিলারি ভার্ব। কেন, কারণ মডাল অক্সিলারি ভার্ব ছাড়া মেন ভার্বের পরে কিন্তু নট বসে না, বা নেগেটিভ করার ক্ষেত্রে শুধুমাত্র মডাল অক্সিলারি ভার্বের পরেই নট বসে। এই জন্য নিড নট যখন থাকবে সেটা কি হবে, মডাল অক্সিলারি ভার্ব। এই চারটা নিয়ম কিন্তু আমরা মনে রাখবো, ঠিক আছে। এবং এই এক্সাম্পলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল। এরপর আসলে ইন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস বাট ইজ ইউজড অ্যাজ প্রিপোজিশন, কোন সেন্টেন্সে বাটটা প্রিপোজিশন হয়েছে বলো। এবার নম্বরটার একটু অ্যান্সার করো, জানি এটা একটু কঠিন আছে, বাট তোমরা অ্যান্সার করো, ভুল হলেও তোমরা অ্যান্সার করো, আমি তোমাদের সঠিকটা দেখায় দিব। এগারো নম্বর, এটা একটু অ্যান্সার করো। আলভিন সে কমেন্ট করছে 11 সি। আচ্ছা, রাকিব সেও করছে 11 সি। আচ্ছা, তোমরা দুইজনেই কারেক্ট, এটা হচ্ছে 11 সি। তোমরা দেখি ভালোই পারো। আচ্ছা দেখো, এখানে বাট, নাথিং বাট দ্য ব্রেভ। আচ্ছা, তাহলে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, যেখানে দ্য ব্রেভ বলতে কি বোঝাইছে। আমরা জানি যে বাট কার পূর্বে বসবে, বা প্রিপোজিশন কার পূর্বে বসে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। তাহলে এটাকে যদি প্রিপোজিশন হইতে হয়, তাহলে এটাকে কি হইতে হবে, এটাকে নাউন বা প্রোনাউন হতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা জিনিস জানি যে ব্রেভ, ব্রেভ মানে কি, সাহসী। আচ্ছা, ব্রেভ মানে সাহসী, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ। কিন্তু দা ব্রেভ যখন অ্যাডজেক্টিভের পূর্বে দা বসবে, দা বসে পুরো একটা গোষ্ঠীকে বোঝাবে, ঠিক আছে। শুধুমাত্র মানে যখন পুরো গোষ্ঠীকে বোঝাবে তখন ওটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। আরেকবার বলি, এখানে কিন্তু কি ব্রেভটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কিন্তু ব্রেভের পূর্বে দা বসে যখন পুরো একটা গোষ্ঠীকে বোঝাবে, তখন দা ব্রেভ ওটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। তো এখানে দা ব্রেভ যেহেতু নাউন, এই জন্য এটা কি, বাটটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। আচ্ছা, তাহলে আমরা যে অ্যাডজেক্টিভের সাথে দা বসে ওটা নাউন হিসেবে কাজ করছে, এটা নিয়ে একটু আমরা কাজ করি। দেখো, আমি যদি বলি ইংলিশ পিপল আর রিচ, ঠিক আছে। তাহলে এখানে ইংলিশটা কি দেখো তো, এখানে পিপলটা হচ্ছে নাউন, ইংলিশটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এই ইংলিশটাই এখনই কি হয়ে যাবে, দেখো নাউন হয়ে যাবে। একটু আগে কি ছিল, অ্যাডজেক্টিভ ছিল। আমরা যদি বলি যে দ্য ইংলিশ আর রিচ, এখানে পুরো ইংলিশ জাতিকে বোঝানো হয়েছে, ঠিক আছে। দা ইউজ করে এখানে পুরো ইংলিশ জাতিকে বোঝানো হয়েছে, দা ইংলিশ আর রিচ। এখানে কিন্তু আর কোনো পার্টস, এখানে কিন্তু কোনো না আলাদা নাউন নাই যে এটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে এই দা ইংলিশ কি হবে, দা ইংলিশ আমাদের নাউন হয়ে যাবে। বা হি ইজ রিচ, এই সেন্টেন্সটা যদি দেখো তুমি, হি ইজ রিচ, এই রিচটা কি অ্যাডজেক্টিভ। কেন, এ হচ্ছে হিকে ডিনোট করছে, ঠিক আছে। হিয়ের দোষগুণ অবস্থা বুঝাইছে যে সে রিচ। কিন্তু আমি যদি বলি যে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, তাহলে এই সেন্টেন্সটাতে দা প্লাস কি বসছে, অ্যাডজেক্টিভ বসছে। দা প্লাস অ্যাডজেক্টিভ বসলে ওটা কি হিসেবে কাজ করবে, নাউন হিসেবে কাজ করবে, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। যেহেতু এখানে দা ব্রেভ এটা একটা নাউন, এটা কিন্তু কোনো অ্যাডজেক্টিভ না, ঠিক আছে। তোমাকে কিন্তু পরীক্ষায় এটা মার্ক করে দিতে পারে, বলতে পারে যে এটা কোন পার্টস অফ স্পিচ। তো তোমরা তখন কি অ্যান্সার করবো, এটা নাউন অ্যান্সার করবা, বা নাউন হিসেবে সে কাজ করছে।
আচ্ছা এরপরে আসো, হি ওয়াজ ওয়াইজ ইনাফ টু অ্যাকসেপ্ট দ্য আদার। আচ্ছা এখানে ইনাফটা কি, এটা নিয়ে আমি সেরকম ব্যাখ্যা দিব না, তোমরা জাস্ট অ্যান্সার করো আমাকে যে এখানে ইনাফটা কি। রাকিব অ্যান্সার করছে অ্যাডভার্ব। আচ্ছা সে কারেক্ট অ্যান্সার করছে। দেখো আমরা কিন্তু সবগুলো যদি এভাবে রুলস দ্বারা পড়তে যাই তাহলে কিন্তু আমাদের হয় না, ঠিক আছে। আমরা যদি একটু বুদ্ধি খাটাই, ওয়াইজটা কি, ওয়াইজটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভকে সে কি করছে, মডিফাই করছে। অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে সেটা কি হয়, অ্যাডভার্ব হয়, শেষ। এরপর আসো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ অ্যাক্টিভ উইথ ভার্বাল নাউন উইথ প্রিপোজিশন অ্যান্ড অবজেক্ট, ঠিক আছে। ভার্বাল নাউন কোথায় সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো ভার্বাল নাউন কোথায় বসছে দেখো তো একটু, 13 নম্বরটা। আচ্ছা তোমাদের একটু ইজি করে দেই, ভার্বাল নাউন জিনিসটা কি। দা প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অফ প্লাস নাউন, এরকম যেখানে তুমি স্ট্রাকচার দেখবা সেটা কি হবে, ভার্বাল নাউন হবে। তাহলে এরকম স্ট্রাকচার তুমি কই দেখতেছো, দা প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস হচ্ছে অফ প্লাস নাউন, এই স্ট্রাকচারটা যেখানেই পাবা সেটা কি হবে, সেটা হয়ে যাবে আমাদের ভার্বাল নাউন। তাহলে এরকম স্ট্রাকচার কিন্তু এখানে একটাই আছে, বের করো তো কি সেটা। 13 নম্বরটা, 13 নম্বর কমেন্ট করছে আলভিন 13 এ, ঠিক আছে। আলভিন কারেক্ট অ্যান্সার করছে, সে অনেকগুলো কারেক্ট অ্যান্সার করছে। আচ্ছা 13 তাহলে কি হবে, এ হবে, ঠিক আছে। তাহলে ভার্বাল নাউনের স্ট্রাকচার কি, দা প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অফ প্লাস নাউন, এরকম যদি স্ট্রাকচার পাও সেটা হবে ভার্বাল নাউন। আচ্ছা ওয়ার্ডটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কোনটা এটা একটু আমাকে বলো। আচ্ছা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হওয়ার জন্য অবশ্যই তাকে কি হইতে হবে, ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স হইতে হবে। এখানে কিন্তু ইন্টারোগেটিভ মার্কসই নাই, তাহলে ওটা কি আগেই বাদ। এরপর দেখো বাকিগুলোর মধ্যে কোনটা, সবগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে কোনটাতে আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে হোয়াট ইউজ হয়েছে, 14 নাম্বারটা একটু বলো তো। 14 ডি, আলভিন আবার কারেক্ট অ্যান্সার করছে। আচ্ছা দেখি আলভিন আর রাকিব এই দুজনের মধ্যে কে আগে আগে ফার্স্ট অ্যান্সার করতে পারে, ঠিক আছে। এই দুজন প্রত্যেকটা কারেক্ট অ্যান্সার করতেছে। আচ্ছা এরপর তাহলে তাদের দুজনের মধ্যে একটা কম্পিটিশন হোক যে কে আগে রাইট অ্যান্সার করতে পারে। আচ্ছা তাহলে এখানে দেখো হোয়াট, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এরপরে কি আছে, বুক আছে। বুকটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে বসে তাকে মডিফাই করছে, তাহলে হোয়াটটা কি হবে আমাদের, অ্যাডজেক্টিভ হবে। এরপরে আসো, আইডেন্টিফাই দ্য ডিটারমাইনার ইন দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সে ডিটারমাইনারটা কে, 15। ইমো আগেরটা অ্যান্সার করছে, আমরা 15তে চলে আসছি। এখন দেখা যাক কে আগে অ্যান্সার করতে পারে। তোমরা সবাই রাইট অ্যান্সার করতেছো, বাট কে আগে অ্যান্সার করতে পারে। আচ্ছা আলভিন আবার অ্যান্সার করছে দ্যাট, ঠিক আছে। রাকিব তুমি একটু পিছিয়ে গেছো, আলভিন আবার কারেক্ট অ্যান্সার করছে দ্যাট। আচ্ছা ডিটারমাইনার জিনিসটা কি, ডিটারমাইনার হচ্ছে তোমার নাউন বা প্রোনাউন, এর যে অবস্থা আছে বা সংখ্যা আছে এদেরকে ডিটারমাইন করবে, নির্দিষ্টতা অনির্দিষ্টতা এগুলো বোঝাবে, ঠিক আছে। তাহলে এখানে দ্যাটটা কি, নাউনের পূর্বে বা বুকের পূর্বে বসে এখানে ডিটারমাইন করছে, এই জন্য দ্যাটটা কি হবে আমাদের, ডিটারমাইনার। আচ্ছা এবার নেক্সট আসো, আই হ্যাভ নো নিউজ ফর ইউ, এখানেও ডিটারমাইনার কোনটা বলো। 16 নম্বর, শক্তি রয় কমেন্ট করছে সি। আচ্ছা তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি, সি। এই কাকে ডিনোট করছে, নিউজকে ডিটারমাইন করছে, এই জন্য নোটা কি, ডিটারমাইনার, এটা আগের মতোই ছিল। আচ্ছা ইটস টাইম টু কাম অন, ইটস টাইম টু গো হোম, এখন চলে আসো, হোমটা এখানে কি, এটা কিন্তু আমরা এর আগে পড়ছি, এই রুলসটা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। তাহলে আমি দেখি তোমাদের একটু মনে আছে কিনা, এটা অ্যান্সার করো। এখানে হোমটা কি, সতেরোর এ ইমু অ্যান্সার করছে নাউন।
আচ্ছা, আলভিন অ্যান্সার করছে অ্যাডভার্ব। ঠিক আছে, এই দুইটা অ্যান্সার আপাতত আসছে। আচ্ছা, তাহলে দেখো তোমাদের তাহলে ইমু তোমার একটু কনফিউশনটা আমি ক্লিয়ার করি। ঠিক আছে, আচ্ছা এখানে হোমটা কি অ্যাডভার্ব অফ প্লেস। আচ্ছা এখানে কি গো ভার্বের পরে কি বসছে, ভার্বকে যে মডিফাই করে সেটা কি হয়, অ্যাডভার্ব হয়। তো এখানে এই হোমটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। ঠিক আছে, হোমটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। সে কোথায় যায়, সে বাসায় যায়। ঠিক আছে, বাসায় যাওয়াকে মডিফাই করছে, এর জন্য এটা কি হবে, অ্যাডভার্ব হবে। আচ্ছা, বাকি অনেকজন জয়েন করছে, সুহাসিনী, শক্তি রয়, ফাহিমা আক্তার, তারা সবাই কারেক্ট অ্যান্সার করছে। আচ্ছা, এরপরে ইন হুইচ সেন্টেন্স ইজ দ্য ওয়ার্ড পাস্ট ইউজ অ্যাজ প্রিপোজিশন। পাস্ট এখানে কোথায় প্রিপোজিশন হিসেবে ইউজ হয়েছে, এই রুলসটাও আমরা অলরেডি ডিসকাশন করছি। এখন তোমরা অ্যান্সারটা বের করো। 18 নম্বরটা অ্যান্সার করো। 18 কি হবে? 18 ডি। আলভিন আবার অ্যান্সার করছে, আলভিন সবার আগে অ্যান্সার করছে। আর কেউ? আচ্ছা দেখো, আমরা জানি প্রিপোজিশন কোথায় কার আগে বসে, নাউনের আগে বসে। তো এখানে কি আছে, হার প্রাইম, এটা কি একটা নাউন, এখানে প্রাইমটা হচ্ছে নাউন। যদি আমরা হারটা দেখি, এটা হচ্ছে আমাদের প্রোনাউন। ঠিক আছে, নাউন বা প্রোনাউনকে ডিনোট করে কে, প্রিপোজিশন। এর জন্য পাঁচটা এখানে কি হিসেবে বসছে, প্রিপোজিশন হিসেবে বসছে। তাহলে 18 কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। ফাহিমা, ইমু, শক্তি রয়, সুহাসিনী সবাই কারেক্ট অ্যান্সার করছে। আচ্ছা, তোমরা সবাই কারেক্ট অ্যান্সার করতেছো, বাট কে আগে অ্যান্সার করতে পারে সেটা দেখি। 19 নম্বরটা দেখো তো, one of the recommendation made by the committee was accepted by the authorities। এখানে ভুলটা কোথায়, ইরর মানে কি, ভুল বোঝাচ্ছে, যে এখানে ভুলটা কোথায় এটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, উনিশের এ ইমু অ্যান্সার করছে। আচ্ছা, এবার ইমু আগে অ্যান্সার করছে রিকমেন্ডেশন। তাহলে দেখো অন অফ দা, ঠিক আছে, অনেকগুলোর মধ্যে একটা। তাহলে অন অফ দা মানে কি, অনেকগুলোর মধ্যে একটা, এরকম বোঝালে অন অফ দা হয়। তাহলে এখানে রিকমেন্ডেশন কি হবে, অবশ্যই প্লুরাল হবে। ঠিক আছে, রিকমেন্ডেশনস হবে, কিন্তু এখানে কি হয়েছে, রিকমেন্ডেশন হিসেবে বসছিল, এই জন্য এটা কি ভুল। আচ্ছা, এরপরে আসো, দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ ইজ ড্রয়িং নিয়ার। এখানে নিয়ারটা কি, এবার 20 নম্বরটা তোমরা একটু অ্যান্সার করো। 20 কি হবে? এখানে যে নিয়ার আন্ডারলাইন অড আছে, এটা কি হবে, 20-এর ডি। আলভিন বলছে অ্যাডভার্ব। ঠিক আছে, তোমরা তাহলে একটু দেখতেছো যে সবগুলো কিন্তু প্রায় সহজ, কিন্তু যে কঠিনগুলো ছিল ওই রুলসগুলো নিয়ে কিন্তু আমি ফার্স্টে আলোচনা করছিলাম। তো ওইগুলাই কিন্তু ঘুরে ফিরে আমি তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি। ঠিক আছে, কয়েকটা রুলসের, কারণ ওই রুলসগুলাই কিন্তু কঠিন ছিল, বাকিগুলো তোমরা পারবা। এবং পার্টস অফ স্পিচ তো তোমরা ছোটবেলা থেকে পড়ছিলা। তাহলে এখানে দেখো নিয়ারটা কার পরে বসছে, ড্রয়িং এর পরে বসছে। তো ড্রয়িং হচ্ছে একটা ভার্ব, তো ম্যারেজটা কি হচ্ছে, কাছে চলে আসছে। ঠিক আছে, মানে তার সিস্টারের যে ম্যারেজটা ছিল সেটা খুব নিকটে চলে আসছে আস্তে আস্তে। তাহলে এটা কি হবে, নিয়ারটা অ্যাডভার্ব হবে। এরপরে আসো, হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি। আচ্ছা, এটা কোনো রুলসের নয়, এটা তোমাদের পড়ার মধ্যে আমাদের জয়কলি বইতে দেখবা যে সবগুলো একটা পার্টস অফ স্পিচ অন্য পার্টস অফ স্পিচ হিসেবে বসলে তার যে শব্দগুলো চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, যে অ্যাবিলিটি কি, এখানে অ্যাবিলিটির এখানে ভার্ব চাইছে। ঠিক আছে, এই যে অ্যাবিলিটির ভার্ব ফর্ম, এগুলো কিন্তু অনেকগুলো শব্দের এরকম ভার্ব ফর্ম, নাউন ফর্ম, ঠিক আছে, অ্যাডভার্ব ফর্ম, এই ফর্মগুলো কিন্তু আমাদের বইটাতে সুন্দর করে দেওয়া আছে। তো এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে কিন্তু ওই পার্টটা তোমরা স্কিপ করা যাবে না। সবকিছু কিন্তু যে গ্রামাটিক্যাল রুলস থেকে আসবে এরকম কোনো কথা নাই। ঠিক আছে, আমাদেরকে এই পার্টটাও পড়তে হবে। তাহলে 21 কি, 21-এর বি অ্যান্সার করছে। ঠিক আছে, 21-এর বি আলভিন আবার আগে অ্যান্সার করছে, বাকিটাও কারেক্ট অ্যান্সার করছো। 21-এর বি হবে ইনাবেল। আচ্ছা, এরপরে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, এটা নিয়ে আমি একটু কথা বলবো। ঠিক আছে, আমরা জানি দুইটা জিনিস দ্বারা আমরা এটা মনে রাখবো, 231 আর এটা হচ্ছে 123। দুইটা সংখ্যা দ্বারা আমি জিনিসটা পড়ায় ফেলি, এই দুইটা সংখ্যা দ্বারা আসলে কি বুঝাইছে। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড পারসন, এটা হচ্ছে থার্ড পারসন, এটা হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে
যদি এরকম হয় যে একটা সেন্টেন্সে একের বেশি পার্সন ইউজ হয়েছে, ঠিক আছে, তাহলে কখন আমরা 203 এই রুলসটা ফলো করব, কখন আমরা 123 এটা ফলো করব। যখন একটা সেন্টেন্সে দোষ দেওয়া বোঝাবে তখন ফলো হবে কি 123। তার মানে কি তিনজন মিলে কাজটা করছো বা দোষটা করছো, ঠিক আছে, তিনজন মিলে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তো দোষারোপ তুমি কাকে আগে করবা, মানুষকে নাকি নিজেকে? নিজেকে তুমি আগে দোষ দিবা, এই জন্য এক। তারপর হচ্ছে যে প্রেজেন্ট আছে সে কি সেকেন্ড পারসন, আর আরেকজনকে নিয়ে যাকে নিয়ে তোমরা কথা বলছো বা যে প্রেজেন্ট নাই সে হচ্ছে থার্ড পারসন, ঠিক আছে। তাহলে যে প্রেজেন্ট নাই তাকে সবার পরে দোষ দিবা, কিন্তু আমরা কি করি, আমরা উল্টো করি, যে প্রেজেন্ট নাই তারই দোষারোপ করি আগে, ঠিক আছে। তো এখানে কি হবে, আগে ফার্স্ট পারসন, তারপর সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন। যদি কোনো গিলটি করো বা হচ্ছে দোষ করো তখন কিন্তু 123 এই রুলসটা ফলো হবে। তাহলে 231 কখন? 231 যখন কোনো ভালো কাজ হবে বা সাধারণ কোনো কাজ যেখানে কোনো গিলটি বা দোষ এরকম বোঝাচ্ছে না, সেখানে কি হবে 231। তাহলে 231 কোথায়? 231 দুইটা জায়গায় ইউজ হবে। একটা হচ্ছে যদি ভালো কাজ বোঝায় তাহলে 231, অথবা কোনো স্বাভাবিক কাজ যেখানে কোনো দোষ বোঝাচ্ছে না তাহলে ওটা কি হবে 231 ফলো করবে। আবার 123 তাহলে কোথায় হবে? যেখানে দোষ বোঝাবে, তুমি নিজের ঘাড়ে আগে দোষটা নিবা, ঠিক আছে, তাহলে ওটাতে ফলো হবে 123। তাহলে এটার অ্যান্সার করো তো, এটার অ্যান্সার 22। 22-এর ডি, 22-এর সি সবাই অ্যান্সার করছো, সেটা হচ্ছে মাই ফ্রেন্ড অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য পার্ক, ঠিক আছে। আচ্ছা 231-এ তোমার যে এক ছিল সেটা ফার্স্ট পারসন সবার পরে বসছিল, এখানে তো দুইটাই আছে তাহলে ফার্স্ট পারসন পরে বসছে, ঠিক আছে। তাহলে 22-এর কি হবে? সি কারেক্ট অ্যান্সার। যারা সি কারেক্ট অ্যান্সার করছো তারা রাইট। এরপর আসো 23, দ্য বার্ড সিংস সুইটলি, এটা কি? সুহাসিনী সবার আগে অ্যান্সার করছে 23-এর সি, অ্যাডভার্ব, ঠিক আছে। দেখো এই কাকে মডিফাই করছে? সিংস, এটা হচ্ছে একটা ভার্ব, ভার্বকে যে মডিফাই করে সে কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। সব কিন্তু আমাদের রুলস দ্বারা পড়তে হয় না, আমরা যদি একটু দেখি, একটু কি বোঝাচ্ছে সেটা দেখি তাহলে হয়ে যায়। এরপরে 24 আসো। হি সেট বিসাইড মি, এখানে বিসাইডটা কি? 24-এর একটু অ্যান্সার করো তো, 24 কি হবে? 24-এর ডি, প্রিপোজিশন বলছে আলভিন, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে মিটা কি? মিটা হচ্ছে প্রোনাউন, প্রোনাউনের আগে কি বসে? এটা তো তার উৎপত্তি কোথায়? সে উৎপত্তিগতভাবে বিসাইডটা কিন্তু একটা প্রিপোজিশন। তো এই প্রিপোজিশন যখন অন্য প্রিপোজিশনে বা অন্য পার্টস অফ স্পিচে ট্রান্সফর্ম হয়ে যায়, সেটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি যে কোন রুলসটা ফলো করে। কিন্তু প্রিপোজিশন কখন প্রিপোজিশন হিসেবে থাকবে? যখন সে নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে, ঠিক আছে। এখানে মিটা কি? একটা প্রোনাউন, সেহেতু প্রোনাউন এবং নাউনকে ডিনোট করে, তাহলে এখানে বিসাইড কি হবে? প্রিপোজিশন। আচ্ছা, স্টিল ওয়াটার্স রান ডিপ, এখানে স্টিলটা কি? পঁচিশ দেখো, সুহাসিনী সে কি কমেন্ট করছে? এটা কি ভার্ব? না, এটা তো ভার্ব না। আচ্ছা 25-এ কয়েকজন অ্যান্সার করছো ডি, শক্তিরাজ সে অ্যান্সার করছে বি, ঠিক আছে। এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তো এটা ভার্বও না অ্যাডভার্বও না, ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো দেখো ওয়াটারটা কি? ওয়াটার হচ্ছে নাউন, আনকাউন্টেবল নাউন বা ম্যাটেরিয়াল নাউন। তো নাউনের পূর্বে কি বসছে? স্টিল বসছে, তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে, তাহলে এটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে তোমরা অ্যান্সার করো তো, এটা কি? ওয়াটার দ্য গার্ডেন, তোমরা এটা অ্যান্সার করো, ওয়াটার দ্য গার্ডেন। এখানে ওয়াটারটা কি? ওয়াটার দ্য গার্ডেন, এখানে ওয়াটারটা কি? সিদ্দিকুর সে নামাজ শেষ করে আসছে। আচ্ছা তাহলে তুই হচ্ছিস আগের যে প্রশ্নটা ছিল, লাইভ তো সবসময় রেকর্ডেড থাকবে, ওই প্রশ্নটুকু ক্লাসটা করে নিস। আচ্ছা এখানে ইমো অ্যান্সার করছে ওয়াটারটা হচ্ছে ভার্ব, ঠিক আছে।
ওয়াটার হচ্ছে ভার্ব এখানে। এখানে কেন ভার্ব? কারণ এখানে কি বোঝাচ্ছে? বাগানে পানি দাও, ওয়াটার দ্য গার্ডেন, ঠিক আছে, আদেশ করা হয়েছে। এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দ্বারা শুরু হয়। আর একটা বাক্য কিন্তু কখনোই ভার্ব বিহীন থাকতে পারে না, মানে ভার্ব ছাড়া একটা বাক্য কখনোই কমপ্লিট হবে না। তো এখানে ওয়াটার ছাড়া কিন্তু অন্য কোনো ভার্ব নাই, তো আমরা এটা দেখেও বলতে পারি যে ওয়াটারটা হচ্ছে একটা ভার্ব। আবার কি ইম্পারেটিভ সেন্টেন্স, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দ্বারা শুরু হয়। আচ্ছা, এরপরে আসো, আই হেল্পড আ ড্রাউনিং ম্যান। এখানে ড্রাউনিংটা কি? আচ্ছা, এটা খুবই ইজি। আই হেল্পড আ ড্রাউনিং ম্যান, এখানে ড্রাউনিংটা কি? হ্যাঁ, সুহাসিনী কারেক্ট ধরছে যে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। আই হেল্পড আ ড্রাউনিং ম্যান, এখানে ড্রাউনিংটা কি? 26-এর এ ইমু অ্যান্সার করছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, তো দেখো এখানে কিন্তু অন্য কোনো অ্যাডজেক্টিভ নাই, তো কনফিউশন তখনই লাগতো যদি তোমার অপশনে অন্য কোনো অ্যাডজেক্টিভ দিয়ে দিত, ঠিক আছে। অ্যাডজেক্টিভ অনেকগুলো, এখানে কিন্তু আর কোনো অ্যাডজেক্টিভ নাই। আমরা বুঝতে পারতেছি ম্যান হচ্ছে নাউন, নাউনের পূর্বে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। তো অ্যাডজেক্টিভ এখানে একটাই আছে, ভার্বাল অ্যাডজেক্টিভ। কিন্তু ভার্বাল কেন? ভার্বাল কেন এই জিনিসটা আমাদের একটু শিখতে হবে। ভার্বাল তখনই হবে যখন একটা অ্যাডজেক্টিভের উৎপত্তি বা অ্যাডজেক্টিভ আসবে একটা ভার্ব থেকে। তো ড্রাউনিং এই যে অ্যাডজেক্টিভটা, এটা আসছে একটা ভার্ব থেকে, সেটা হচ্ছে ডাউন, ঠিক আছে। ডাউন মানে ডুবে যাওয়া। এই ডাউন থেকে যে অ্যাডজেক্টিভটা আসে সেটা হয় কি? ভার্বাল নাউন। ভার্ব থেকে আসলে ওটা হবে ভার্বাল অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে ভার্বাল অ্যাডজেক্টিভ এই জিনিসটা আমরা শিখলাম, যেটা কই থেকে আসবে? ভার্ব থেকে আসবে। তাহলে এটা দেখো তো, মুন, মুন এর অ্যাডজেক্টিভ ফর্ম। আমরা হচ্ছে আমি তোমাদেরকে ক্লাসে একসময় বলছি যে আমাদের কিন্তু ওয়ার্ডগুলোর যে অন্য ফর্মগুলোও কিন্তু শিখতে হবে, ঠিক আছে। এটা আমাদের বইতে খুব ভালো করে দেওয়া আছে ছক করে। তো এটা তো কোনো রুলস না, পড়ানোর মতন জিনিস না, কিন্তু আমি এক্সাম্পলে বা এখানে প্র্যাকটিসে কেন রাখছি? যাতে তোমরা এই পার্টটা স্কিপ না করো, এই পার্টটা পড়ো, ঠিক আছে। আচ্ছা, তাহলে মুন এটার কি হবে? 27-এর সি, 27-এর সি হচ্ছে লুনার, ঠিক আছে। আচ্ছা, এটাই কারেক্ট অ্যান্সার, 27-এর সি লুনার। তাহলে এই পার্টটা তোমরা কিন্তু স্কিপ করবে না, এই পার্টটা অবশ্যই পড়বে। এটা কোনো রুলস নাই, বাট পড়তে হবে। ইট ইজ ইউ হু ড্যাশ টু ব্লেম। তাহলে এখানে কি হবে এটা বলো? 28 নাম্বারটা একটু অ্যান্সার করো। শেজানুর রহমান আমার বন্ধু, সে কমেন্ট করছে, সেরা ভাই, চমৎকার ক্লাস। আচ্ছা, ইট ইজ ইউ হু ড্যাশ টু ব্লেম, এটা 28 নাম্বার। 28 নাম্বার একটু অ্যান্সার করো। 28-এর ডি আলভিন অ্যান্সার করছে হু আর। আচ্ছা, আর কেউ কোনো কিছু অ্যান্সার করতে চাও? আচ্ছা, 28-এর ডি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই রুলসটা কি? এটা কেমনে বা কি ফলো করে হচ্ছে? তো এইখানে যে হুটা আছে বা রিলেটিভ প্রোনাউন আছে, তো রিলেটিভ প্রোনাউনের পূর্বে যেটা থাকবে বা অ্যান্টিসিডেন্ট যেটা থাকবে সেটা অনুযায়ী কি হবে? আমাদের ভার্ব হবে। তো এটা যদি আই হইতো তাহলে আমরা কি বলতাম বা কি লিখতাম? এটা বলো তো একটু। আই থাকলে কি হইতো? ইউ এর জন্য কি হয়েছে? ইউ এর সাথে সবসময় কি হয়? আর হয়। ইউ এর সাথে কি এম হয়? ইউ এর সাথে কি ইজ হয়? ইজও হয় না, ঠিক আছে। বা আবার কি ওয়াজ কেন হবে না ইউ এর সাথে? কারণ এখানে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে বোঝাচ্ছে, ঠিক আছে। ইউ এর সাথে তাহলে কি হবে? আর হবে। কিন্তু এখানে যদি আই দিতাম আমরা, ইট ইজ আই, তাহলে কি হইতো? আই দিলে কি হবে? এম হবে, ঠিক আছে। আই দিলে কি হবে? এম হবে। ইট ইজ আই হু এম টু ব্লেম। যারা এম হচ্ছে কমেন্ট করছো তাদেরটা রাইট। আচ্ছা, আলভিন সে কমেন্ট করছে এম। এরপরে আসো 29 নম্বরটা, আইডেন্টিফাই দ্য কারেক্ট কম্পাউন্ড ওয়ার্ড। কম্পাউন্ড ওয়ার্ড কি? যখন দুইটা পার্টস অফ স্পিচ একসাথে মিলে একটা ওয়ার্ড গঠন করবে, ঠিক আছে, এরকম হবে আমাদের কম্পাউন্ড ওয়ার্ড। তাহলে এখানে দেখো নাউন আমাদের কিন্তু ফর্মটা দিয়ে দিছে, নাউন প্লাস অ্যাডজেক্টিভ হইতে হবে। তাহলে নাউন প্লাস অ্যাডজেক্টিভ কোথায় বসছে এখানে দেখো তো একটু। নাউন প্লাস অ্যাডজেক্টিভ, এখানে কোথায় নাউন প্লাস অ্যাডজেক্টিভ বসছে? আচ্ছা, 29-এর ডি কমেন্ট করছে সুইট হার্ট, আরভিন কমেন্ট করছে 29-এর ডি, ইমু কমেন্ট করছে 29-এর বি। তাহলে আমাদের দুইটা অপশন নিয়ে একটু কনফিউশন, ঠিক আছে। বাসির ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দেখো এখানে সুইট হার্ট, এখানে কিন্তু কোনো সেন্টেন্স নাই, তার মানে কি একটা ওয়ার্ড যেটা হিসেবে মেনলি সে ইউজ হয় ওইটাই আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো এখানে সুইটটা কি? সুইটটা হচ্ছে, সুইট মানে কি মিষ্টি, ঠিক আছে। তা আমি যদি বলি যে হি ইজ সুইট, তাহলে এটা কি?
এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে এটা কি প্রথমে কি বলছে আমাদের, নাউন প্লাস অ্যাডজেক্টিভ হইতে হবে। স্নো মানে কি, স্নোটা হচ্ছে আমাদের নাউন, আর স্নো এর কালার সেটা কি হোয়াইট, তার মানে কি স্নো এর কালার যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর স্নোটা কি নাউন। তো এই জন্য আমাদের যে কারেক্ট ফর্ম সেটা হচ্ছে বা কারেক্ট ওয়ার্ডটা হবে 29। 29-এর কি হবে, বি হবে। যারা 29-এর ডি অ্যান্সার করছে তাদের প্রত্যেকটাই ভুল, ঠিক আছে। এখানে সুইটটা কি অ্যাডজেক্টিভ, এখানে আমাদের কি বলছে, নাউন প্লাস অ্যাডজেক্টিভ বলছে। প্রথমটা কি স্নোটা হচ্ছে নাউন, আর হোয়াইটটা কি অ্যাডজেক্টিভ। আচ্ছা, তো সুইটটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সুইট কিন্তু নাউন না, ঠিক আছে। তো এই জন্য অ্যান্সার কি আমাদের বি, স্নো হোয়াইট। এরপর আসো হার্ডলি আই গো টু লাইব্রেরি। এখানে হার্ডলি কি হবে, 30টা একটু অ্যান্সার করো তোমরা। 29 আশা করি সবাই বুঝছো। কেউ যদি না বুঝে থাকো তাহলে আবার কমেন্ট করো, আমি আবার বলবো, কিন্তু এরপরে 30টা অ্যান্সার করো। আচ্ছা, আরমান সে বলছে যে কালার তো সবসময় নাউন হয়। আমি যদি বলি যে হি ইজ ব্ল্যাক, ঠিক আছে, বা হি ইজ হোয়াইট, দেখো তো এখানে হোয়াইটটা যে আমি বলছি এটা কার সম্বন্ধে বলছি, হি এর সম্বন্ধে বলছি, ঠিক আছে। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, কালার যে কোনো কিছু যদি বোঝায় তাহলে এটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ অফ কালার। তোমরা যদি একটু বইটা খুলে দেখো যে অ্যাডজেক্টিভ অফ কালার বলে একটা কিন্তু ক্লাসিফিকেশন আছে, তো এই জন্য এটা কি, এই কালারটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এরপরে 30 নাম্বারটা, 30-এর বি কমেন্ট করছে, বি সবাই বি বলছে, ঠিক আছে। তো এটা হচ্ছে বিটাই কারেক্ট অ্যান্সার। কেন, এই হার্ডলিটা কাকে মডিফাই করছে, এই যে গোটাকে মডিফাই করছে। আমি খুব কম লাইব্রেরিতে যাই, ঠিক আছে, এই যে যাওয়াটাকে মডিফাই করছে, খুব কম যাই, এই জন্য হার্ডলি কি হয়েছে, হার্ডলি হচ্ছে একটা অ্যাডভার্ব। আচ্ছা, রৌনকও কারেক্ট অ্যান্সার করছে। রৌনক আমার ক্লাসমেট, যে সব পারে আর কি। আচ্ছা, 31, অল হিজ স্টোরিজ হ্যাভ অলওয়েজ অ্যামিউজড মি। এখানে অলটা কি, এখানে অলটা কি, 31 নম্বর একটু কমেন্ট করো তোমরা, অলটা কি হবে। 31-এর বি অ্যাডজেক্টিভ, আলভিন কমেন্ট করছে, ইমো কমেন্ট করছে। আচ্ছা, শক্তি রায় সেও হচ্ছে 31-এর বি কমেন্ট করছে। আচ্ছা, অলটা কিন্তু আমাদের অল বলে একটা প্রোনাউনও আছে, নাউনের পরিবর্তে বসে, ঠিক আছে। অল বলে কিন্তু প্রোনাউনও আছে, কিন্তু এখানে কি হবে, অ্যাডজেক্টিভ হবে। কেন, কারণ এই যে হিজ স্টোরিজ, হিজ স্টোরিজ, এখন হিজ স্টোরিজ এটা কি নাউন, ঠিক আছে। তার যে গল্পগুলো, তার গল্পগুলো কি নাউন, এই যে নাউনকে কে মডিফাই করছে, অল, অল সে নাউনকে মডিফাই করছে, এই জন্য এই অলটা কি হবে আমাদের অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, এরপরে আসা আমরা প্রায় লাস্টের দিকে চলে এসেছি। হুইচ অফ দ্য ফলোইং নাউন্স ইজ মেড আপ অফ টু নাউন্স, ঠিক আছে, দুইটা নাউন দ্বারা গঠিত, এরকম নাউন কোনটা। বত্রিশ কিন্তু খুবই ইজি। আচ্ছা, আলভিন অ্যান্সার করছে ক্লাসরুম, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো তো হ্যাপিনেস তো আগেই বাদ, এটা একটা একটা শব্দ, এটাও বাদ। এখানে হোয়াইট পেন, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। পেনের কালার বলছে, সেটা কি অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে হচ্ছে ক্লাসরুম, ক্লাস একটা শব্দ, রুম একটা শব্দ, এটা কি দুইটাই নাউন। তো এই জন্য দুইটা নাউন দ্বারা গঠিত হয়েছে এমন কোন শব্দ, ক্লাসরুম। হিয়ারিং অফ দ্য কেস উইল বি হেল্ড নেক্সট উইক। এখানে হিয়ারিংটা কি, 33টা একটু অ্যান্সার করো, 33 কি হবে। আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি, তোমরা একটু কুইক অ্যান্সার করো, 33 কি হবে। হিয়ারিং অফ দ্য কেস, হিয়ারিং হবে, ইমো অ্যান্সার করছে নাউন, ঠিক আছে, ইমোর অ্যান্সার কারেক্ট। সেটা কি, হিয়ারিংটা হচ্ছে নাউন, নাউনগুলো কি হিসেবে বসে, সাবজেক্ট হিসেবে বসে, ঠিক আছে না। আচ্ছা, বাকি যারা হচ্ছে নাউন অ্যান্সার করছো তাদের প্রত্যেকটাই কারেক্ট, হিয়ারিংটা হচ্ছে নাউন। রনক আবার কমেন্ট করছে, স্যার কেমন আছেন, ভালো আছি, অনেক ভালো আছি।
তোদের ছাড়া আসলে খুব ভালো থাকা যায় না, তারপরে ভালো আছি। আচ্ছা, সিইং দ্য বেবি দ্য মাদার রোজ ইন হার, এখানে যে মাদারটা আছে এই মাদারটা কোন ধরনের নাউন? 34 নাম্বার, এটা কোন ধরনের নাউন হবে? 34-এর বি অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা আসলে খুবই ইজি, আমরা ছোটবেলা থেকে এটা পড়ি। দেখো এই যে কমন নাউন মাদার, মাদারের পূর্বে যখন দা বসছে তখন কি বোঝাইছে? মাতৃত্ব গুণ বোঝাচ্ছে, ঠিক আছে? তো মাতৃত্ব গুণটা যেটা আছে বা মাতৃত্ব বোধ যেটা আছে এটা কিন্তু আমরা চোখে দেখতে পারি না। তো অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার উপায় কি? যেটা আমরা চোখে ধরাছোঁয়া করতে পারি না, চোখে দেখতে পারি না, শুধু ফিল করা যায়, ঠিক আছে? শুধু ফিল করা যায় বা গুণাবলী বোঝায়, এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে দ্য মাদার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি যদি বলি দ্য ডগ রোজ ইন হিম, তাহলে এই দা ডগ যেটা আছে, দা ডগও কি হবে? দা ডগও এখানে হবে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে আসো, আই ওয়াশ মাই সেলফ হোয়েন আই গেট আপ ইন দ্য মর্নিং, এখানে হচ্ছে ইমফ্যাটিক প্রোনাউন কোনটা? আচ্ছা, তো তোমরা অ্যান্সার করো, ততক্ষণ আমি ইমফ্যাটিক প্রোনাউন জিনিসটা কি এটা একটু বোঝাই, ঠিক আছে? ইমফ্যাটিক প্রোনাউন হচ্ছে সাবজেক্টকে ইমফাসাইজ করার জন্য। আচ্ছা, ইমফ্যাটিক শব্দটা আছে ইমফাসাইজ করা থেকে, ঠিক আছে? ইমফাসাইজ করা মানে কি? বেশি আরো গুরুত্ব আরোপ করা। তো যেখানে আরো বেশি গুরুত্ব আরোপ করা হবে সেটাই হবে কি? ইমফ্যাটিক প্রোনাউন। তাহলে যে প্রোনাউন ইউজ করে সাবজেক্টকে আরো ইমফাসাইজ করছে, সাবজেক্টকে আরো গুরুত্ব দিছে, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের কি হবে? ইমফ্যাটিক প্রোনাউন। তাহলে এখানে কি 35-এর বি মাই সেলফ, ঠিক আছে? তাহলে আই মাই সেলফ মানে আমি নিজে, এই যে আমি এই সাবজেক্টটা ইউজ হয়েছে, এই সাবজেক্টটাকে সে আরো মডিফাই করছে যে আই মাই সেলফ। তো এই জন্য মাই সেলফ যেটা আছে, মাই সেলফ কি হবে? ইমফ্যাটিক প্রোনাউন। আচ্ছা, আওয়ার টিচার্স আর ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড স্কলারলি, এখানে আন্ডারলাইন অর দুইটা কি? এটা খুবই ইজি, এখানে বোঝানোর মতন কিছুই না, এটা খুবই ইজি। 36 নম্বরটা একটু অ্যান্সার করো। আল ইমরান কমেন্ট করছে, জি ভাই বিগ ফ্যান আপনার। আচ্ছা, 36-এর সি অ্যান্সার কে করছে? ইমু অ্যান্সার করছে 36-এর সি। আচ্ছা, তুমি তো এতক্ষণ ভালো অ্যান্সার করতেছিলা। আচ্ছা দেখো, এখানে ফ্রেন্ডলি আর হচ্ছে স্কলারলি। আচ্ছা, এটা কাকে বোঝাইছে? টিচার্সকে বোঝাইছে। এও কাকে বোঝাইছে? টিচার্সকে বোঝাইছে। তো টিচার্স এই জিনিসটা হচ্ছে আমাদের নাউন, ঠিক আছে? নাউনকে যে মডিফাই করে সে কি হয়? সে অবশ্যই অ্যাডজেক্টিভ। তো এখানে অ্যাডভার্ব কোনটা? ভেরি। ভেরি কেন অ্যাডভার্ব হবে? কারণ এই দুইটা যে অ্যাডজেক্টিভ আছে, এই অ্যাডজেক্টিভকে সে আরো মডিফাই করে, যে শুধু ফ্রেন্ডলি না, ভেরি ফ্রেন্ডলি। তাহলে এখানে অ্যাডভার্ব কিন্তু ভেরি, আর ফ্রেন্ডলি আর স্কলারলি যে দুইটা শব্দ আছে এই দুইটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আচ্ছা, হোয়াট ইজ দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড? এই অ্যাবাভ, কাম ফ্রম অ্যাবাভ, এটা আমরা অলরেডি একবার করছি, ঠিক আছে? এই কোশ্চেনটা ডাবল আসছে আর কি, এটা আমরা অলরেডি একবার করছি। তারপর আরেকবার প্র্যাকটিস করো তো। 37 নম্বরটা কি হবে? হ্যাঁ, শান্ত কমেন্ট করছে নাউন প্লাস এলওয়াই হলে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তোমারও এটা এই রুলসটা ঠিক আছে। নাউন প্লাস এলওয়াই হলে অ্যাডজেক্টিভ হবে, এবং অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই বসাই আমরা তাহলে ওটা কি হবে? অ্যাডভার্ব হবে। যেরকম সুইট আমরা বললাম যে সুইটটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কিন্তু সুইটলি যদি হয়ে যায় তাহলে ওটা কি হবে? তাহলে ওটা হবে অ্যাডভার্ব, ঠিক আছে? সে তো নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে সেটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে সেটা হয় অ্যাডভার্ব। আচ্ছা, তাহলে 37 কি কমেন্ট করছো? 37 হচ্ছে নাউন। যারা অ্যান্সার করছো ডি, হ্যাঁ 37 সবাই কারেক্ট, ঠিক আছে? তাহলে এখানে দেখো ফ্রম, এটাও প্রিপোজিশন, এটাও প্রিপোজিশন। তাহলে দুইটা প্রিপোজিশন পাশাপাশি বসলে পরেরটা কি হবে? পরেরটা হয়ে যাবে নাউন। আচ্ছা, এরপর 38 নম্বরটা, দ্য ওয়েদার ওয়াজ রেদার ওয়ার্স দ্যান আই হ্যাড এক্সপেক্টেড। এখানে যে রেদার শব্দটা আছে এটা কি? 38 সুহাসিনী, সে ডি কমেন্ট করছে। আচ্ছা, রেদার, বাকিরা কমেন্ট করো, অ্যান্সার করো কি হবে? আটত্রিশের সি, ইমো অ্যান্সার করছে 38-এর সি। আচ্ছা, আলভিন অ্যান্সার করছে 38-এর ডি। আচ্ছা দেখো, এটা আমরা কখন প্রিপোজিশন বলবো? রেদারের পরে যদি নাউন থাকতো, ঠিক আছে? কিন্তু এখানে দেখো তো ওর্স, ওর্সটা কি? ওর্সটা তো আমাদের অ্যাডজেক্টিভ, তাই না? ব্যাড, ওর্স, ওর্সড, তাই না? এগুলো সবগুলাই
অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভকে কে মডিফাই করে? অ্যাডভার্ব মডিফাই করে, তাহলে রেদার কি হবে? অ্যাডভার্ব হবে। ঠিক আছে, তোমরা এই শব্দটাকে কেন দেখো না? ওর্সটা কি? ওর্সটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে যা বসে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। তাহলে এটা কি হবে? অ্যাডভার্ব হবে, এটা কোনো প্রিপোজিশন না। আচ্ছা, এই জন্য তো আমি তো শুরুতেই বললাম যে একটা পার্টস অফ স্পিচ অনেকগুলো পার্টস অফ স্পিচ হিসেবে ইউজ হইতে পারে, ডিফারেন্টে ইউজ হইতে পারে। তো আমাদেরকে এই জন্য এই রুলসগুলো ফলো করতে হবে বা খেয়াল করতে হবে। আচ্ছা, ফাইন্ড আউট দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ট্রানজিটিভ ভার্ব। এখানে কোথায় ট্রানজিটিভ ভার্বটা ইউজ হয়েছে? 39, এটা অ্যান্সার করো একটু। শান্ত কমেন্ট করছে ক্লিয়ার, গুড। এই ভুলটা যাতে আর নেক্সটে না হয়, ঠিক আছে? এটা খুবই সহজ এগুলো কোশ্চেন, এবং আমি যেগুলো কোশ্চেন নিয়েছি সেগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং আমি ট্রাই করছি সবগুলো রুলসই যাতে কাভার হয়। তো এছাড়াও যেগুলো আরও ছিল তোমাদের রুলসের বাইরে, মানে তোমাদের একটু মুখস্থ পড়তে হবে বা একটু দেখতে হবে, এটা আমি বলছি আমাদের জয়কলি বইতে খুব ভালোভাবে সাজানো আছে। তোমরা যদি একটু দেখো তাহলে ওখানে পাবে, ঠিক আছে? সবগুলো কিন্তু আমি ওইখান থেকে বলতেছি, এবং কি কি পড়তে হবে সেটাও আমি বলে দিছি। আচ্ছা, 39 কি অ্যান্সার করছো? ডি অ্যান্সার করছো। আচ্ছা, তো ট্রানজিটিভ ভার্বটা কোনটা? যার হচ্ছে অবজেক্ট থাকে। এখানে কি আছে? অবজেক্ট আছে, একটা না দুইটা অবজেক্ট আছে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, দুইটা অবজেক্ট আছে, এই জন্য এটা কি ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই ছিল। তোমাদের জন্য আমার যে সাজেশন সেটা হচ্ছে তোমরা কি করবে, আজকের ক্লাসটা করছো, অনেক কয়টা রুলস শিখছো, তো এখন তোমরা শিখার সাথে সাথে প্র্যাকটিস করছো, কিন্তু যদি আরেকবার তোমরা না দেখো বা না পড়ো তাহলে কিন্তু পুরো ক্লাসটাই বৃথা যাবে, সব কিছুই কিন্তু তোমরা ভুলে যাবে। এই জন্য কী করবে? এই জন্য তোমরা একটু বইটা খুলবে, সবগুলো রুলস একবার করে পড়বে, বা রুলস যদি সবগুলো নাও পড়তে পারো জাস্ট একবার চোখে দেখে যাও, চোখে দেখে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো। ওই বইটি দেখবে প্রায় 500-র মতন তোমার এমসিকিউ আছে, সেখানে তোমার বিসিএস এর এমসিকিউ আছে, ডিইউ এটার এমসিকিউ আছে, তারপরে হচ্ছে মেডিকেলের এমসিকিউ আছে, ডেন্টালের এমসিকিউ আছে। এত এমসিকিউ যদি সলভ করো তাহলে তুমি আটকাবে কোথায়, তাই না? তোমাকে বেশি বেশি সলভ করতে হবে। আমি কিন্তু আমাদের ওরিয়েন্টেশনে বলছিলাম যে ইংলিশটা হচ্ছে আমাদের প্র্যাকটিসের উপর, আমরা যত প্র্যাকটিস করব, আমরা কম পড়ার পরে মানে একটু রুলসগুলো পড়ার পরে আমরা প্র্যাকটিসে চলে যাব। আমরা তো পার্টস অফ স্পিচ এটা প্রত্যেকটা ক্লাসে পড়ছি, এটা আমরা বলছি, শুরুতে বললাম। তাহলে এখন তোমাদের কি করতে হবে? বেশি বেশি কোশ্চেনগুলো সলভ করতে হবে। তো এখন যদি তোমাদের এই ক্লাস নিয়ে কোনো ভাই বইটা কিভাবে পাবো? আচ্ছা, তোমরা নিকটবর্তী কোনো যদি লাইব্রেরিতে যাও, লাইব্রেরিতেই দেখবা যে জয়গুলির বইটা আছে, ঠিক আছে? তোমার বাসা যদি একটু গ্রাম এলাকায় হয় তাহলে দেখবে একটু শহর এলাকায় যে লাইব্রেরিগুলো আছে, যে কোনো জায়গায় একটু প্রপারে বা ডিস্ট্রিক্ট এলাকায় যে লাইব্রেরিগুলো আছে সেখানেই কিন্তু তুমি বইটা পাবে, ঠিক আছে? তো এখানে বইটা নিয়ে তুমি হচ্ছে রুলসগুলো একবার চোখে দেখে যাবে, তারপর বেশি বেশি প্র্যাকটিসে চলে যাবে। তো আমাদের এই ইংলিশ যেটা আছে, ইংলিশ আর জিকে, আমি কিন্তু শুরুতেও বলছি এই দুইটা কিন্তু আমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য ট্রাম্প কার্ড। আমার নিজের যদি কথা বলি তাহলে আমার জিকে 10টার মধ্যে 10টাই হয়েছিল, এবং ইংলিশ আমার 13টা হয়েছিল, 15টার মধ্যে 13টা হয়েছিল। তাহলে দেখো আমি কিন্তু জিকে আর ইংলিশ দুইটা মিলে কত হয়? 25-এর মধ্যে আমি 23 পাইছিলাম। তার মানে কি দুইটা মিলে একটা সাবজেক্টের মার্ক। কেমিস্ট্রিতে 23 পাওয়া কিন্তু খুবই টাফ, কিন্তু আমি কিন্তু জিকে এবং ইংলিশে 23 তুলে ফেলছিলাম, ঠিক আছে? জিকে এবং ইংলিশে আমার জন্য কেমিস্ট্রি থেকেও বেশি মার্কস নিয়ে আসছে। দুইটা মিলে কত ছিল আমার জন্য? 25 ছিল, এবং আমি জিকে এবং ইংলিশ মিলে 23 মার্কস তুলছিলাম। তো এটার জন্য এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট বা ট্রাম্প কার্ড হিসেবে দাঁড়াইছিল। তো তোমাদের সবার জন্যই কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট। জিকে এবং ইংলিশকে হেলাফেলা করা যাবে না, ডেইলি কিছু অংশ করে পড়তে হবে। ভাই একটু সাজেশন দেন। আচ্ছা, নেক্সট ক্লাসে আরও বাকি সাজেশন দিব, ঠিক আছে? ইংলিশ নিয়ে আমি বললাম। কম্পিটিটিভ বইটা কেমন হবে? কম্পিটিটিভ বইটা কেমন হবে? আমাদের বইটা তো তুমি একবার দেখলেই বুঝবে, দেখে তুমি যদি একদিন প্র্যাকটিস করো, একদিন রাত্রে প্র্যাকটিস করো, তাহলেই বুঝবে যে ওখানে তুমি যদি প্রত্যেকটা টপিক ধরে ধরে প্র্যাকটিস করো তাহলে তোমার আর কিছু থাকবে না, ঠিক আছে? না বোঝার কোনো জিনিসই নাই। তো এখানে রুলস সুন্দরভাবে লেখা আছে, এবং প্রত্যেকটা সম্বন্ধেই কিন্তু তোমার এক্সাম্পল আছে, এবং অনেক এক্সাম্পল, তুমি প্র্যাকটিস করে শেষ করতে পারবে না, এতগুলো এক্সাম্পল আছে। তো আজকে তোমাদের সাথে এই পর্যন্তই। তোমাদের জন্য সবার জন্য শুভকামনা রইল। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু নিয়ে তোমাদের যদি সমস্যা থাকে তাহলে নেক্সট ক্লাসে বলতে পারো বা কমেন্টে বলতে পারো, আমি তোমাদের এসে রিপ্লাই দিয়ে যাব। টিল দেন সবাই ভালো থাকো এবং তোমাদের ভালোভাবে প্রিপারেশন নাও। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।